تحمل ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم وصدق رسوله ونحن على ذلك من الشاهدين ঈশ্বর হচ্ছে যা কিছু আকাশ সমূহে রয়েছে এবং যা কিছু জমিনে আছে সব আল্লাহ পাকেরই। যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অথবা যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ পাক সর্ব বিষয়ে শক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থ সমূহের প্রতি এবং তার পয়গম্বরদের প্রতি। তারা বলে আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই। হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাক কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা, এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের প্রভু, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রভু, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইর স্যার। স্যার আমরা দ্য আর্ট অফ কেস টেকিং এর পেয়ার স্মিথের বই থেকে গতকালকে দুইটা কেসের ভুলের কথা উনি বলেছিল, যে ওনার যে একটা ফ্রেন্ড যে দুইটা কেসে ভুল করছিল, ওই দুইটা কেস উনি বর্ণনা করেছিল। যার মধ্যে প্রথম কেসটা আমরা আলোচনা করেছিলাম, আর আজকে দ্বিতীয় কেসটা পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় কেস, জি স্যার, দ্বিতীয় কেসটা হলো এই চিকিৎসকের সন্তান যাকে গলা ব্যথার জন্য লাইকোপোডিয়াম দেওয়া হয়েছিল, যা ডান দিক থেকে শুরু হতো এবং বাম দিকে গমন করত। তৎস অত্যন্ত শুষ্ক ছিল মুখটা, সে অত্যন্ত পিপাসার্ত ছিল, তৎস পাকস্থলীর স্ফীতি এবং সে সর্বক্ষণ পানি চাইতো। আচ্ছা, আমি জানি না কেন তার গলায় উত্তেজনা হইতো। গলায় তার গলায় তার একটি বা দুটি সাদা দাগ ছিল এবং তা অত্যন্ত ক্ষতবিহীন লাল ছিল, কিন্তু গলদকরণের সময় তার প্রচন্ড ব্যথা হতো, সে গিলতে পারতো না। লাইকোপোডিয়ামের কিছু নির্দেশক লক্ষণ ছিল, তাই তার পিতা তাকে লাইকোপোডিয়াম প্রয়োগ করেন। এমন অবস্থায় তোমার খুবই কম লাইকোপোডিয়াম দিয়ে চিকিৎসা করা উচিত হবে। মানে এই যে অবস্থাটা, এই অবস্থায় তোমার খুবই কমই লাইকোপোডিয়াম দিয়ে চিকিৎসা শুরু করা উচিত হবে। সেক্ষেত্রে অন্য কিছু দিয়ে শুরু করো।
তুমি অ্যাকোনাইট, ব্রায়োনিয়া, বেলাডোনা, পালসেটিলা অথবা অন্য কোনো ওষুধ দিয়ে শুরু করতে পারো, শুধুমাত্র লাইকোপোডিয়াম ব্যতীত। যাই হোক, সে অবনতির দিকে যেতে লাগলো, কোনো উপশম নয়, এবং দিনের পর দিন তার জ্বর বাড়তে লাগলো। সে সামান্য কিছু গিলতে পারতো না এবং সে ক্রমশ অদৃশ্য হতে লাগলো। তার পিতা উদ্বেগের মধ্যে পড়লেন, মা দুশ্চিন্তাগ্রস্ত হলেন, এবং তারা স্বস্তিতে কেউই ছিল না। অতঃপর আমি এলাম এবং বিষয়টিকে ভালোভাবে বিশ্লেষণ করলাম, এবং আমি অবশ্যই অকপটে বলতে বাধ্য হচ্ছি যে শক্তভাবে লক্ষণ নিয়ে আমি দেখলাম ইহা লাইকোপোডিয়ামের সহজ কেস। এখানে কি করব? আমরা 3 দিন পর্যন্ত অপেক্ষা করলাম, বিষয়টি পর্যবেক্ষণ করলাম। আমি অনেক কিছু চিন্তা করছিলাম। আমি কি করব। হ্যানিম্যান এই অবস্থায় পরবর্তী জীবনে কি করতেন? ওষুধ প্রয়োগ করার একটি উপায় আছে যা কম ক্ষতিকর এবং কম প্রতিক্রিয়া সৃষ্টি করে, উহা হলো শ্বাস গ্রহণের মাধ্যমে ওষুধ গ্রহণ। ওষুধ প্রয়োগ করার একটি উপায় আছে যা কম ক্ষতিকর এবং কম প্রতিক্রিয়া সৃষ্টি করে, উহা হচ্ছে যে শ্বাস গ্রহণের সাহায্যে ওষুধ গ্রহণ। অতএব তাকে লাইকোপোডিয়াম দিলাম, কিন্তু 200 শক্তি নয় যা পূর্বে দেওয়া হয়েছিল। লাইকোপোডিয়ামে দিয়েছে কিন্তু 200 শক্তি নয় যা পূর্বে দেওয়া হয়েছিল, কিন্তু শ্বাস গ্রহণের মাধ্যমে 10,000 শক্তি একবার দেওয়া হয়েছিল, কারণ ইহা পূর্বে নিম্ন শক্তিতে দেওয়া হয়েছিল। অতএব আমি ছোট সুন্দর শ্বাস অতএব আমি ছোট সুন্দর শ্বাসের মাধ্যমে ওষুধ প্রয়োগ করি। কিন্তু এখন আমরা কিভাবে শ্বাসক্রিয়ার মাধ্যমে তা প্রয়োগ করব? হ্যানিম্যান বলেন, ওষুধের ছোট ছোট এক একটি কফি আকৃতির বীজের ন্যায় গ্লোবিউল গ্লোবিউল পরিষ্কার করে বোতল নয়, কোনো ধোয়া বোতল নয় যা ইতিপূর্বে ছিল, কিন্তু সম্পূর্ণ একটি স্বচ্ছ বোতল যেখানে কোনো ওষুধ ছিল না, যাহা সম্পূর্ণভাবে ব্যবহারের উপযোগী। ইহাতে তুমি কয়েক ফোঁটা ওষুধ নাও এবং ইহা তুমি নাকের কাছে নাও। একবার ভালো করে শ্বাস গ্রহণ করো এবং বন্ধ করো। তোমাকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে তুমি প্রকৃতই যে সমস্ত ব্যবস্থাটিকে ঔষধি শক্তি দ্বারা আবিষ্ট করে দেখছো। তুমি ইহাকে 81 বর্গমিটার জায়গা স্থাপন করেছো, যা সম্পূর্ণ ফুসফুসের জায়গার সমান। সন্ধ্যার দিকে জ্বর চলে যায় এবং পরবর্তী দিন বালকটি সম্পূর্ণ আরোগ্য লাভ করে। তার জ্বর 4 দিন পর্যন্ত স্থায়ী ছিল এবং এখন সে খুব কম সময়ের মধ্যে আরোগ্য লাভ করে। ইহা একটি ব্যতিক্রম লাইকোপোডিয়ামের তরুণ রোগের ক্ষেত্রে, শুধু ব্যতিক্রম লাইকোপোডিয়ামের তরুণ রোগের ক্ষেত্রে। অতএব আমি বলি, অভ্যাসগতভাবে লাইকোপোডিয়ামের দিকে মনোযোগ দাও এবং ইহা সহজে প্রয়োগ করবে না। হ্যাঁ, অবশ্যই হ্যানিম্যান বলেন, যদি সম্ভব হয় তা শরিক যদি যদি শরিক না হয় তবে তরুণ ঔষধ দাও। তরুণ রোগের ক্ষেত্রে তরুণ রোগের ক্ষেত্রে ইহা প্রথম তরুণ রোগের ক্ষেত্রে তরুণ রোগের ক্ষেত্রে ইহা প্রথম উদ্ভিদ জগতে হতে খোঁজার চেষ্টা করো। তরুণ রোগের ক্ষেত্রে ইহা প্রথম উদ্ভিদ জগৎ হতে খোঁজার চেষ্টা করো। এখন তুমি এ ধরনের কোনো ওষুধ খুঁজে না পাও, তবে উদ্ভিদ জগৎ থেকে পালসেটিলা এবং প্রাণী জগৎ থেকে ল্যাকেসিস দিতে পারো যদি প্রয়োজন পড়ে। কিন্তু প্রথমে শুরুতেই তুমি অ্যাকোনাইট, বেলাডোনা, যে ছোট ওষুধ সামগ্রী, আমরা যাকে ছোট ওষুধ বলি, ভালো ভালো ওষুধ যা উচ্চ মর্যাদা অধিষ্ঠিত হয়, যখন তারা আরোগ্য করে, তারা ওই ওষুধের রাজা হিসাবে বিবেচিত হয়। যখন এটা আরোগ্য করে তখন ওই ওষুধের রাজা হিসেবে বিবেচিত হয়। তবে তাদের সংক্ষিপ্ত ওষুধ বলি, কারণ তাদের ক্রিয়াকালটা সংক্ষিপ্ত। আমরা কোনো বৃদ্ধিজনিত ক্ষতির ভাগের অংশ নিতে পারি না, অথবা পুনরাবৃত্তির দ্বারা কোনো কিছু চিকিৎসা যোগ করতে পারি না। অতএব উহাদের ব্যবহার কেন উত্তম হবে? যখন তুমি কোনো তরুণ রোগ পাবে, উদ্ভিদ জগৎ থেকে ওষুধ দিয়ে শুরু করো। যদি তরুণ রোগটি জীবনের একবার আসে, রোগীর জীবনে একবার আসে, তবে ইহা সঠিক। কিন্তু যদি ইহা পুনঃ পুনঃ আগমন ঘটে, বারবার রিকারেন্ট হয়, গলা ব্যথা, মাথা ব্যথা, এরূপ কিছু যে সকাল কেটে গেলে ইহা উপযুক্ত ওষুধ প্রয়োগ করার সময়। ইহা এ সময় যখন দেহ শক্তি যে বিষাক্ত উৎপাদন করে বাহির করার চেষ্টা করে, ইহা ওষুধের কাজ করার উপযুক্ত সময়। অতএব এ কারণে যখন তরুণ রোগ দেখা দিবে, চিকিৎসকের যে নিপুণতা হবে যে ওই সময়ের লক্ষণ সতর্কভাবে গ্রহণ করা। যে তরুণ রোগ, তার নিকট
আবিষ্কৃত হয়েছে এই বিবেচনায় সে আনবে না। মানে যে তার যক্ষা বা ক্যান্সার হয়েছিল ইহা তরুণ রোগের বাহিরের বিষয়, অবশ্যই চিন্তা করা বিষয়টি আকস্মিক এসেছে, হঠাৎ জ্বলে উঠে ক্ষতিকর লক্ষণ সমূহ অত্যন্ত পরিষ্কার, তার ইচ্ছা অনিচ্ছা অত্যন্ত বৈশিষ্ট্য সূচক। অতএব এ সময়ে শুধুমাত্র তরুণ লক্ষণ বিবেচনায় এনে এটা যে মুহূর্তেই রোগীর লক্ষণের উপরে ওষুধ দাও, এবং এ সময় চিররোগ বিবেচনা করার সময় নয়। মাতা পিতা পরিবারের পরিবারের অন্য কারো ইতিহাস জানার প্রয়োজন নেই। এখন যখন যখন তখন কোনো ফলাফল পাওয়া যায় না, ইহা বৈশিষ্ট্য সূচক তরুণ রোগের ক্ষেত্রে বোঝা যায় না, কিন্তু ইহা একটি অবনতি চিররোগ। এবং এখানে আমরা পার্থক্য করতে পারি চিররোগ ও তরুণ রোগের মধ্যে একটি সেতু রয়েছে, এবং সেতুর মধ্যখানে যাকে আমরা মানে অবনতিশীল চিররোগ বলি, যাহা হঠাৎ কখনো জ্বলে উঠে। এখানে তুমি ওষুধ দিতে পারো যা প্রথমে তরুণ রোগের পরে যা চিররোগ অনুমান করে। এবং এখানে একটি যে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে প্রতিটি ওষুধের প্রতিটি মানে একটি তরুণ পর্যায়ে ও চিররোগ পর্যায়ে আছে, এবং আমাদের অবশ্যই খুঁজে পেতে হবে তখনকার পর্যায়টি কোনটি নির্দেশক লক্ষণ যা অত্যন্ত প্রয়োজনীয় হবে। এ পর্যন্ত তরুণ ও চিররোগের ঔষধ সম্পর্কে যা প্রশ্ন ছিল তা বলা হলো। আমি অর্গাননের একটা সূত্র পড়তেছি। গতকালকে একটা কথা এসেছিল, আমরা যদি কোথাও কোনো কন্ট্রাডিকশন চলে আসে, আমরা সমাধানটা অর্গানন থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে অন্য কাউকে দলিল মানার আগে এটা খুবই গুরুত্বপূর্ণ। কে যেন বলেছিল, আমি আসলে বিরোধিতা করতেছি না, জাস্ট অর্গানন পড়তেছিলাম তো ওখানে পেয়েছিলাম, বলা হয়েছিল যে লাইকোপোডিয়াম যদি পেশেন্টকে দেওয়া হয়, যে উপকার যদি নাও করে ক্ষতি করবে না। এটার একজনের নির্মূলী ঘটক কার জন্য রেফারেন্সে বলা হয়েছিল। আমি একটু সময় দিব না আমাকে, আমি পড়তেছি সূত্রটা। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যায় সুন্দর। আচ্ছা, আমি একটু জাস্ট অল্প একটু ছিল, আমি অর্গাননের জাস্ট একটা অ্যাফোরিজম নিয়ে অল্প একটু আলোচনা করার ছিল। আচ্ছা, অর্গাননের অ্যাফোরিজম নাম্বার 34। এর ব্যাখ্যায় এর ব্যাখ্যায় একটু এখান থেকে আমি একটু পড়ি। ব্যাখ্যার একদম ব্যাখ্যার একটু লাস্টের আগে দিয়ে দেওয়া আছে যে ঔষধের স্বাধীন, একটা ঔষধ আমি কিভাবে বলি, এখান থেকে বলি যে প্রকৃতি ওষুধকে নৈসর্গিক ভাবে রোগের উপরে আধিপত্য দিয়েছে। ন্যাচারাল একটা ওষুধকে রোগের উপরে আধিপত্য দিয়েছে, রোগের চাইতে ওষুধ শক্তিকে শক্তিশালী বলা হয়েছে। এই আধিপত্যের বেশি ক্ষমতা মানুষের কল্যাণে ওষুধ ব্যবহারের লক্ষ্যে, যাতে খুব সহজে মানুষ সুস্থ শরীরে তা পরীক্ষা করা যায় নিশ্চিত ভাবে, যাতে ওষুধের আরোগ্য ক্ষমতা অবগত হওয়া যায়, যাতে সদৃশ্যের ভিত্তিতে প্রয়োজন মতো রোগীর ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করা যায়, এবং যাতে বিভিন্ন মহামারীতে প্রতিষেধক হিসেবে ওষুধের সাহায্য গ্রহণ করা যায়, এবং সর্বোপরি মানুষের ওষুধ শক্তি কল্যাণকর ভাবে ব্যবহার করতে পারে। এই জন্য এ প্রকৃতি ঔষধের অবাধ নিরঙ্কুশ স্বাধীন এবং এর বেশি ক্ষমতা দিয়েছে। আচ্ছা, ওষুধের এই স্বাধীন এবং বেশি ক্ষমতার জন্যই এর ব্যবহারের ক্ষেত্রে, ওষুধের যে ক্ষমতাটা যে স্বাধীন এবং এর বেশি ক্ষমতার জন্যই এটা ব্যবহারের ক্ষেত্রে, ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নিয়ম নীতি সংযম এবং সতর্কতা আবশ্যক। এই যে ওষুধের স্বাধীন যে ক্ষমতাটা বিধাতা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য বলছে এটা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম নীতি সংযম এবং সতর্কতা আবশ্যক। পৃথিবীতে মানুষ প্রাকৃতিক ব্যাধি কর্তৃক যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি আবার রিপিট করতেছি, পৃথিবীতে মানুষ প্রাকৃতিক ব্যাধি কর্তৃক যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওষুধ শক্তির অপপ্রয়োগে। ওষুধ শক্তির অপপ্রয়োগ যারা ন্যাচারাল ডিজিজ দ্বারা মানুষ যা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ওষুধের অপপ্রয়োগের মাধ্যমে। ঔষধের এই স্বাধীন ক্ষমতার জন্য, এই যে ওষুধের যেটা স্বাধীন ক্ষমতা রয়েছে, এই স্বাধীন ক্ষমতার জন্যই ওষুধ রোগী দেহে কখনো নিষ্ক্রিয় হয়ে থাকে না। আই রিপিট, ওষুধের এই যে স্বাধীন ক্ষমতা, এই স্বাধীন ক্ষমতার জন্যই রোগীর দেহে ওষুধ কখনো নিষ্ক্রিয় থাকে না, হয় আরোগ্য করে নতুবা রোগীর ক্ষতি করে। হয়তো ওষুধ কি করবে, রোগীর আরোগ্য করবে, নয়তো রোগীর ক্ষতি করবে।
এই পয়েন্টটা খুব ভালোভাবে নোট করে নেওয়া উচিত আমাদের, যে হোমিও ওষুধ কোনো ক্ষতি করবে না। একদম গড় বাঁধা একটা কথা বলা হয়। যাই হোক, মানুষের কল্যাণার্থে ওষুধের সদৃশ চিকিৎসা নীতি এর নিজস্ব প্রযুক্তি অবলম্বন করে ওষুধ অবমুক্ত অদৃশ্য শক্তিতে রূপান্তর এবং ক্রমাগতভাবে এর শক্তি দ্রাব বৃদ্ধি করা অপরিহার্য। ৩৫ নম্বর সূত্রের এই জায়গাটা আমাদের মনে হয় ব্রেনে সেট করে নেওয়া উচিত, যে ওষুধ ক্ষতি করে না। এই জায়গাটা আমাদের ব্রেন থেকে একদম টোটালি মুছে ফেলা উচিত। এটা কথায় কথায় বলা হয় যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্ষতি করে না, কিন্তু না, না, এটা মোটেই না স্যার। ঠিক। জি স্যার। যার ক্ষতি করার ক্ষমতা নাই তার উপকার করার ক্ষমতাও নাই। না, জি না, স্যার, জি। অবশ্যই স্যার। আর সেটা যদি বলা হয় লাইকোপোডিয়ামের মতো ডিফেক্টিভ মেডিসিনের ক্ষেত্রে, তাহলে কি জানি, আমি জানি না কোন গুরু বা কিভাবে এটা বলবে, আমার জানা নেই। তো আমার কথা ছিল একটাই, যদি আমরা কোথাও থেকে কোনো মানে কন্ট্রাডিকশন পেয়ে যাই, আমরা সমাধানটা ইনশাল্লাহ অর্গানন থেকে নিব। Just ওই কথা বলা থেকে আমার অ্যাফোরিজমটা পড়া, এটা কোনো আমার মতামত না। যাই হোক, তো আমরা আর অল্প একটু পড়ি, ইনশাল্লাহ স্যার আমাদের মাঝে উপস্থিত হবে অল্প কিছুক্ষণের মাঝে। প্রশ্ন করার কৌশল সম্পর্কে অবশ্যই চিকিৎসকের উদ্দেশ্য হবে 5টি ভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া, যা অবশ্যই সর্বদা মনে রাখতে হবে। যে প্রশ্ন করার কৌশল সম্পর্কে অবশ্যই চিকিৎসকের উদ্দেশ্য হবে 5টি ভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার, যা অবশ্যই সর্বদা মনে রাখতে হবে। অবশ্যই যে তরুণ ক্ষেত্রে অবশ্যই তুমি কি দেখো এবং শ্রবণ করো যা তুমি শুনো। আমি আবার রিপিট করতেছি, যে প্রশ্ন করার কৌশল সম্পর্কে অবশ্যই চিকিৎসকের উদ্দেশ্য হবে 5টি বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া, যা অবশ্যই সর্বদা মনে রাখতে হবে। অবশ্যই তরুণ ক্ষেত্রে অবশ্যই তুমি কি দেখো ও শ্রবণ করো যা তুমি শুনো। তোমাকে অবশ্যই হ্যানিম্যানের অর্গানন গ্রন্থে যে সমস্ত আকর্ষণীয় বিষয় সম্পর্কে বলেছেন, যখন তুমি তরুণ বা চিররোগ চিকিৎসা করো, কিন্তু বিশেষ কোনো তরুণ রোগের ক্ষেত্রে অবশ্যই লক্ষণ থাকতে হবে, যে লক্ষণ তুমি দেখতে পাও। চিকিৎসক হিসেবে তুমি রোগীকে পরীক্ষা করো এবং তুমি দেখবে লক্ষণ সমূহ কি কি। ইহাই পর্যাপ্ত নয়, তুমি যে লক্ষণ সমূহ দেখবা এটাই পর্যাপ্ত নয়। যদি রোগী কথা বলতে পারে তবে তুমি অবশ্যই তার কথা শুনবে, কিন্তু তারপরও ইহা পর্যাপ্ত নয়, রোগীর কথাটাই পর্যাপ্ত নয়। কখনো রোগীর কিছু বিষয় আছে যা সে জানে না, বলে না, যা সে জানে না এবং বলে না, এবং কিছু বিষয় আছে যা চিকিৎসককে জানতে, কিছু বিষয় আছে যা চিকিৎসক জানতে পারে না এবং পর্যবেক্ষণ করতে পারে না। যদি রোগীর ক্ষেত্রে রাত্রিবেলায় মৃগীজনিত ফিট হয়, তুমি রোগীকে দেখে কিভাবে বুঝবে যখন সে নিজেই জানে না? এটা তার বাবা মা, হয়তো তুমি, এটা তার বাবা মা অথবা পরিবারের কেউ বলতে পারবে। অতএব তোমাকে অবশ্যই রোগীর লক্ষণ সমূহ জানতে হবে, যে লক্ষণ সমূহ তুমি আবিষ্কার করো অথবা রোগী তোমাকে বলে, এবং এবং যে সমস্ত লক্ষণ সমূহ রোগীর পরিবারের সদস্য বা অন্য কেউ পর্যবেক্ষণ করে, এবং তার হাঁটা, আচার আচরণ কেমন হবে অথবা তার মেজাজ কেমন ইত্যাদি। আমি আবার রিপিট করতেছি, অতএব তোমাকে অবশ্যই রোগী যা বলে এবং সমস্ত লক্ষণ সমূহ যে রোগীর পরিবারের সদস্য বা অন্য কেউ পর্যবেক্ষণ করে, এবং তার হাঁটা, আচার আচরণ কেমন অথবা তার মেজাজ কেমন ইত্যাদি, এসব আমাদের অবশ্যই এই প্রকার লক্ষণ সমূহ নিয়ে শুরু করতে হবে। এখন হ্যানিম্যান তার অর্গানন বইতে কিছু আকর্ষণীয় বিষয় বলেছেন, যা অনেকে লিপিবদ্ধ করে না, যা দেখে আমরা রোগকে চিনতে পারি। তা হলো 3 প্রকারের লক্ষণ জানার মাধ্যমে। তিনি বলেন, তিনি বলেন, 3 প্রকারের লক্ষণ চিনার মাধ্যমে, লক্ষণ সমূহ চিহ্ন দুর্ঘটনা। আমি একটু বলি যে 3 প্রকারের লক্ষণ জানার মাধ্যমে। তিনি বলেন 3 প্রকারের লক্ষণ চিনতে জানো, লক্ষণ সমূহ বা চিহ্ন সমূহ এবং দুর্ঘটনা সমূহ। তুমি জানো অর্গানন বইটি 175 বছর যাবৎ অনুবাদ হয়ে আসছে এবং তথাপি চিহ্ন সমূহ, লক্ষণ সমূহ, দুর্ঘটনা সমূহ কেউ পুরোপুরি বুঝতে পারেনি। আচ্ছা, আমরা এটা কালকে পড়ি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মহসিনুজ্জামান স্যার উপস্থিত হয়েছেন। আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আমরা দি আর্ট অফ কেস টেকিং ডক্টর পিয়ার স্মিথের বইটা, যেটা অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ ফজলুল করিম, এই বইটা আমরা পড়তেছিলাম এতদিন ধরে। স্যার আসার আগ পর্যন্ত আমরা কোনো মেডিসিন বা পূর্বের ইয়ে নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে এতটুকু পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ আগামীকালকে আবার যতটুকু সময় পাই আমরা ইনশাআল্লাহ পড়বো। ধারাবাহিক ভাবে চলবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ।
আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মহসিনুজ্জামান স্যারকে বিনীতভাবে অনুরোধ করবো স্যার, আপনি আপনার লেকচার শুরু করার জন্য। স্যার ইনশাআল্লাহ আজকে আমাদের লেভেল অফ হেলথ অ্যান্ড ডাইজেস্টিভ ড্রাগ বাই বোরল্যান্ডের থেকে বোরব্রোমিয়াম পড়াবেন ইনশাআল্লাহ। স্যারকে বিনীতভাবে অনুরোধ করবো স্যারের লেকচার শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া আচ্ছা, আব্দুল কাদের ভাই আছেন দেখি? জি আলহামদুলিল্লাহ। আপনি জানি কোথায় শিক্ষকতা করেন? আমাদের ঠাকুরগাঁয়ে প্রাইমারি স্কুলে। আচ্ছা, যাক। তো আসেন আমরা শুরু করি। প্রথমে আসলে এই আমরা লেভেল অফ হেলথ পড়তেছিলাম, ওইটা তো কিছু জিনিস বাদ হয়ে গেছে। ওটা পরে মানে প্রতিদিন একটু একটু করে পড়ে ওইটা শেষ করে দিই। হ্যাঁ, ওই আমরা ওইখানে পড়তেছিলাম যে অসুখ হওয়ার পিছনে কতগুলা কারণ থাকে। সেখানে একটা দেখেছিলাম যে তার ফিজিক্যাল লেভেলের বিভিন্ন দ্বন্দ্ব থেকে আসে, ফিজিক্যাল প্রাণের শারীরিক স্তরের বিভিন্ন দ্বন্দ্ব থেকে রোগীরা অসুস্থ হয়। তারপরে আমরা পড়েছিলাম যে মানুষের ইমোশনাল প্লেন, যেটা সেক্সুয়াল অনুভূতি যেগুলো মানুষের আছে, সেখানে বিভিন্ন ধরনের দ্বন্দ্বের কারণে মানুষ অসুস্থ হয়। তারপরে পড়েছিলাম মানুষের আত্মিক দিক দিয়ে, মেন্টাল প্লেন, যেখানে যেখানে মানুষের রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল যে জগৎ, সেই জগতের বিভিন্ন দ্বন্দ্ব থেকে মানুষ অসুস্থ হয়। তো আচ্ছা, প্রেজেন্টেশন না, দেখা যায়? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি স্যার। চ্যাপ্টার 14 ছিল অবস্টাকল টু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক চিকিৎসা করার ক্ষেত্রে আমরা নানা ধরনের বাধার সম্মুখীন হই রোগ আরোগ্যের পিছনে। সেগুলো নিয়ে আলোচনা করতে যে মানুষ কেন অসুস্থ হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করেছে। সেখানে কিছু জিনিস বলেছে যে এই যে কনফ্লিক্টস অন দ্য ফিজিক্যাল প্ল্যান, তারপরে ছিল এটা আমরা পড়েছি। তারপর কনফ্লিক্টস অন দ্য ইমোশনাল প্ল্যান। ইমোশনাল প্ল্যানটা অনেকটাই সেক্সুয়াল অ্যাক্টিভিটি সম্পর্কিত। আর এটা হচ্ছে কনফ্লিক্টস অন দ্য মেন্টাল প্ল্যান। মেন্টাল প্ল্যানটা হচ্ছে এটা অনেকটাই হচ্ছে মানুষের আধ্যাত্মিক জগৎ, মানুষের ধর্মীয় যে জগৎটা, সেই দিক। তো এগুলাতে কনফ্লিক্টস হলে, দ্বন্দ্ব তৈরি হলে মানুষ অসুস্থ হয়। আজকে এই প্যারাটা পড়বো আমরা, সেলফ প্রিজার্ভেশন এন্ড হিউম্যান ইভলিউশন। তো দেখেন, তো সেলফ প্রিজার্ভেশন আত্মরক্ষা, তাই না? আর হিউম্যান ইভলিউশন মানব জাতির ইভলিউশন কিভাবে হইলো। আওয়ার prehistoric ancestor. Our prehistoric ancestor lead a very simple life. আমাদের সেই প্রাগৈতিহাসিক যে যুগের যে মানুষজন, পূর্বপুরুষরা যা ছিল, আমাদের অ্যানসেস্টর ছিল বহু যুগের আগের, একদম শুরুর দিকে, তারা যেভাবে জীবনযাপন করতো এটা ছিল খুবই সিম্পল, খুবই সাদাসিধে জীবনযাপন করতো তারা। They needed only to be in harmony with the natural world. এই যে প্রাকৃতিক যে আমাদের দুনিয়া, এই জগৎ, সেখানে তাদের হারমোনির সাথে বসবাস করার প্রয়োজন হতো। শুধু তাদেরকে শুধু এই পৃথিবীর স্বাভাবিক প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে চলতে হতো। তো সেলফ প্রিজার্ভেশন ওয়াজ দেয়ার অনলি মোটিভেশন। ওই সময় তাদের একমাত্র মোটিভেশন ছিল, একমাত্র প্রেরণাই থাকতো যে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, আত্মরক্ষা। এটাই ছিল তাদের মেইন মোটিভেশন। It is possible that
that early man did not grasp. এটা সম্ভব যে ওই সময়ের যে লোকজন ছিল তারা উপলব্ধি করেনি the concept of loving another person, অন্য ব্যক্তিকে ভালোবাসার যে ধারণাটা এটা তখনও ডেভেলপ হয় নাই, as he was preoccupied with his own preservation, যেহেতু ওই সময় তারা ব্যস্ত ছিল শুধু নিজেরকে প্রিজার্ভ করে রাখা, মানে নিজেকে কিভাবে নিজে চলতে পারে, নিজের খাওয়া পড়া এগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল, নিজের অস্তিত্ব টিকায় রাখায় এগুলো নিয়েই তারা ব্যস্ত থাকতো। and that of his কাম, এবং তার বংশ গোষ্ঠী যেটা বলি, নিজেকে নিয়ে নিজের অস্তিত্ব এবং বংশের অস্তিত্ব, গোষ্ঠীর অস্তিত্ব এগুলাকে টিকে রাখার কাজেই তারা বেশিরভাগ ব্যস্ত থাকতো। কিন্তু ওই যে একজন আরেকজনকে ভালোবাসার জিনিসটা এগুলা তখন ওইভাবে তারা উপলব্ধি করে নাই। বাট দেন এরপরে সেক্সুয়াল আর্টস বিকাম ডিপার, আস্তে আস্তে মানুষের মধ্যে এই যে যৌন যে চাহিদা সেগুলো আরো গভীরভাবে প্রকাশ পেলো, মোর কমপ্লেক্স, আরো জটিল রূপ নিল এগুলা। People experienced a new need to unite and communicate with one another. তারা এক্সপেরিয়েন্স করলো যে এই যে নিউ নিড, নতুন একটা প্রয়োজন, যাতে একীভূত হওয়া যায়, আরেকজনের সাথে কমিউনিকেট করা যায়। এবং এরপরের থেকেই এই ভালোবাসার প্রজন্মটা মানে জন্ম নিল। তো শুরুর দিকে একদম প্রাগৈতিহাসিক কালে মানুষ শুধু নিজেকে রক্ষা করার কাজেই ব্যাপৃত থাকে। হ্যাঁ, তো তখন নিজের আত্মরক্ষা, তার বংশ বা গোষ্ঠীর আত্মরক্ষা এগুলাকে মানে রক্ষা করে তার মূল কনসেপ্ট ছিল। আস্তে আস্তে তাদের মধ্যে কি হলো, এই ভালোবাসার ধারণাটা তৈরি হলো। কারণ কি, তখন তাদের মধ্যে এই সেক্সুয়াল আর্টস তৈরি হলো এবং এটা আরো জটিল আকার লাভ করলো, এবং মানুষ এই যে একে অন্যের সাথে সম্পর্ক তৈরি করা, ভালোবাসার যে সম্পর্ক, যে জগৎ, সেটা তখন নতুন করে তখন জন্ম নিল আর কি, ওই জগৎটা শুরু হইলো। স্যার, সরি স্যার, জি, এই যে ভালোবাসা কিংবা তাদের ভিতরে চাহিদা ছিল ঠিক, কিন্তু ভালোবাসা কি তার এই মানুষের ভিতরে আগে ছিল না? ভালোবাসা হয়তো ছিল, কিন্তু সেখানে তাদের মূল ফোকাসটা ছিল ওইটা না। জৈবিক চাহিদা মূল ছিল, হ্যাঁ, কিন্তু ভালোবাসাটা মুখ্য ছিল না। না, মুখ্য সেটাই। মানে ওটা, জি স্যার, ওইটাই এটা স্যার ছিল, কিন্তু এটা মুখ্য ছিল না। হয়তো জি স্যার। নিজেকে রক্ষা করার ব্যাপারেই, হ্যাঁ, মানে জি স্যার। নিজেকে কিভাবে রক্ষা করা যায় সেই দিকে তাদের এটাই ছিল তাদের ধ্যান মূল ছিল। লক্ষ্য। হ্যাঁ, প্রয়োজনে জি স্যার। সে এই যে আরেকজনের প্রতি যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া, এই ধরনের ইয়া ছিল না তাদের মধ্যে। জি স্যার। জি। স্যার, এটা মূলত বিবর্তনবাদকে বেস করে আগাচ্ছে, তো সুতরাং এটা বিবর্তনবাদকে মূলত বেস করছে। জি জি, বলেছেন। জি জি। তো আচ্ছা, when frustration on this plan arose, more disease appeared. যখন এই ক্ষেত্রে এই যে ভালোবাসার যখন নতুন জগৎ শুরু হইলো, এইখানে যখন মানুষ বিভিন্নভাবে হতাশ হইলো, যে আপনি একজনকে ভালোবাসেন, সে আরেকজনকে ভালোবাসে, এই তো একটা মনের মধ্যে একটা হতাশা তৈরি হয়। হ্যাঁ, বা কাউকে চাচ্ছেন, তারে পাচ্ছেন, যাই হোক বিভিন্ন, বা আপনি আপনার ভালোবাসার একজন আরেকজনে ছিনিয়ে নিয়ে গেল সে আগের জগতে। তো এইখানে যখন মানুষের হতাশা তৈরি হলো, তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের রোগও তৈরি হলো, and in more complex form than previously, এবং আগের চেয়ে অনেক জটিল রূপে এগুলো তৈরি হলো। Frustration arose from the misuse of human progress. মানুষের এই যে হিউম্যান প্রগ্রেস যত বেশি বাড়তে থাকলো, তত এই হিউম্যান প্রগ্রেসের অপব্যবহারে মানুষের মধ্যে নতুন নতুন বিভিন্ন ধরনের হতাশার সৃষ্টি হলে, আপনার যখন বেশি কিছু থাকবে না স্বাভাবিকভাবে, আপনার যখন দেখবেন যে কিছুই নাই, তখন আপনার প্রথম চিন্তাই থাকবে কিভাবে খাওয়া সংগ্রহ করা যায়। ঠিক আছে, খাবার দাবারের চিন্তা দূর হলে তখন আপনি একটু ভালো কি পরা যায় সেটাও ইয়ে করবেন। ওই দিক দিয়েও সমস্যা দূর হলে আস্তে আস্তে কিভাবে ঘর বাড়ি সুন্দর করা যায়, এগুলা আস্তে আস্তে যখন মানুষের বেশি টাকা পয়সা হয় না, তখন দেখা যায় যে মানুষ ওই বিলাসিতার দিকে
দৌড়ায়, অনেকে আছে অনেক মেয়েদের নিয়ে এই আনন্দ ফুর্তি এগুলা করে, ঠিক আছে, এটা আস্তে আস্তে তৈরি হয় বিয়ের মধ্যে। কিন্তু প্রথম যে মানুষের চাহিদা তখন শুধু নিজেকে আত্মরক্ষার প্রতি এগুলাই থাকে। স্যার এটা কি এখন নাই? কেউ যদি কোনো ফ্যামিলি যদি বড় থাকে, বাবা না থাকে, তাহলে ওটা হচ্ছে কি ছোট ভাই বোনদেরকে বিয়ে দেওয়ার জন্য নিজে অনেক দেরি বিয়ে করে। হ্যাঁ, তার সব চাহিদা আছে, ইচ্ছা আছে, কিন্তু ফ্যামিলির জন্য সে এই সব ত্যাগ করে দিয়ে ফ্যামিলি আত্মরক্ষার জন্য সে নিজে থাকে। কিন্তু স্যার এখনো তো আছে এই ধরনের। জি, আচ্ছা, এখন ধরেন কোন বিশেষ ক্ষেত্রে, বিশেষ ব্যক্তির ক্ষেত্রে ওভারঅল সব দিকেই এখানে বলছে, একটা পুরা মানব গোষ্ঠী নিয়ে বলছে। একটা টাইমের মানুষের এটাই ছিল শুধু নিজেকে কিভাবে আত্মরক্ষা করা যায় সেইভাবে। যৌন চাহিদা তো সবসময় এটা আদিম জিনিস, মানুষের এটা থাকবে, কিন্তু এই যে ভালোবাসার সম্পর্ক, একজনের সাথে গাঁট বাঁধা, এগুলা হয়তো শুরুর দিকে ওইভাবে ছিল না। তো যাই হোক, এগুলো যখন মানুষের ওইদিকে মানুষের হিউম্যান প্রোগ্রেস যত বাড়ছে, তত বিভিন্ন ক্ষেত্রে মানুষের হতাশাও তৈরি হয়েছে। Establishing the right to have a home was an achievement, but man became greedy and started to want a second or even third home. তো মানুষের হিউম্যান প্রোগ্রেস যত বাড়ে, কারণ আপনার কিছুই নাই, আপনি চাইবেন আপনার নিজের একটা বাড়ি। তো নিজের একটা বাড়ি চাওয়া এটা অধিকার আপনার। এই অ্যাচিভমেন্ট যখন আপনার হয়ে গেল, তখন দেখা গেছে যে মানুষ অ্যাকচুয়ালি গ্রিডি। তার মানে আরো চাই, মানুষের চাহিদা শেষ হয় না। যার কিছুই নাই সে বলে, যদি আমার যদি পায়ে হেঁটে যেতে হচ্ছে, আমার যদি একটা সাইকেল থাকতো, সাইকেলের পূরণ হয়ে গেলে তখন মনে হতো আমার যদি একটা মোটর সাইকেল থাকতো, তারপরে সেটা পূরণ হলে তখন দেখা যায় আমার যদি একটা গাড়ি থাকতো। এরকম চাহিদার তো শেষ নেই। তো মানুষের যখন একটা বাড়ি হইলো, তখন সে মনের মধ্যে তার এই যে গ্রিডি স্বভাব, এই কারণে সেকেন্ড বাড়ি হচ্ছে, ইভেন অনেকে থার্ড হোমও চায়। Such avarice is unhealthy and creates এই যে মানুষের মধ্যে এই যে এই ধরনের একটা লোভ তৈরি হয়, যে এগুলা কিন্তু হেলদি স্বভাব না, আনহেলদি স্বভাব, এবং এগুলার কারণে মানুষের মধ্যে রোগের সৃষ্টি হয়। Some people also fell prey to notion, তো কিছু মানুষের মধ্যে কিছু মানুষ এমন ধারণারও শিকার হয়েছিল যে they needed more than one sexual partner, তাদের শুধু একজন সেক্সুয়াল পার্টনার হলেই হবে না, একাধিক যৌন সঙ্গী তাদের প্রয়োজন। তো the deep satisfaction that came from a relationship with a partner that was once exclusive dipole was given up in favor of the superficial pleasure of sexual contact with casual acquaintance. তো একজন সঙ্গীর সাথে থেকে যে তার এই যে একজন সঙ্গীর সাথে সম্পর্ক থেকে যে গভীর একটা তৃপ্তি হয়, হ্যাঁ, কিন্তু এদের মধ্যে একসময় হয় কি, যে যারা আশেপাশে অনেকে আছে, অনেক পরিচিত আছে, এদের সাথে দেখা যায় তাদের এই সেক্সুয়াল একটা চাহিদা, আকর্ষণ তৈরি হয়, কিন্তু এই ধরনের যে আকর্ষণ, এই ধরনের যে সম্পর্ক, সেটা কখনোই ওই যে এক্সক্লুসিভ সম্পর্ক হয় না মানুষের মধ্যে। এগুলা হচ্ছে যার শুধু সুপারফিশিয়াল একটা সেক্সুয়াল প্লেজার, এটাই শুধু তাদের অর্জন হয়। তো একটা উপরে একটা সেক্সুয়াল একটা আনন্দ, এইটা শুধু তৈরি হয়। তারপরে কি বলছে, disease began to manifest from deep disturbance that could not be controlled by the mind. মনের দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া গভীর অস্থিরতা থেকে এই ধরনের রোগ প্রকাশ পেতে থাকে। যে কথা ওইটাই, যে মানুষের যত প্রোগ্রেস হয়, প্রথম এক সময় মানুষের শুধু ছিল চাহিদাটাই ছিল নিজেকে কিভাবে সে করতে পারবে, নিজেকে কিভাবে সে শুধু মানে নিজের আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন ওই দিকেই মানুষ ব্যস্ত থাকতো। তারপর আস্তে আস্তে তার যখন এই চাহিদাগুলো সে পূরণ করতে পারছে, তখন আস্তে আস্তে মানুষের একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সম্পর্ক এগুলো ডেভেলপ করে, এবং সেক্সুয়াল সেই সম্পর্কগুলো বেশি ডেভেলপ করে। তো মানুষের তো চাহিদা শেষ নাই,
মানুষের যদি একটা বাড়ি হয় সে আরো 2টা বাড়ি চায়, 3টা বাড়ি চায়। তারপরে ওই সেক্সুয়াল ক্ষেত্রে একজন পার্টনারের ক্ষেত্রে অনেকে সন্তুষ্ট হয় না, সে আরো চায়, সে অনেকের সাথে সম্পর্ক করতে চায়। কিন্তু একজন পার্টনারের সাথে সম্পর্ক যেরকম একদম আত্মার সম্পর্ক থাকে, সব দিকে তার স্যাটিসফ্যাকশন হয়, বহু মানুষের সাথে যে ধরনের সম্পর্ক এগুলো শুধু তার সুপারফিশিয়াল খালি শুধু যৌন আনন্দটা দিতে পারে, আর অন্য কিছুতে তার মনের খোরাক আত্মার সাথে সম্পর্কিত থাকে না এগুলো। তো এই ধরনের জিনিস আমরা এর আগেও পড়েছিলাম যে, আচ্ছা যাক ওগুলো বাদ দিই। As frustration of our self-preservation and sexual need are minimized, spiritual conflict take on a greater importance. যখন মানুষের সেলফ প্রিজার্ভেশন এবং সেক্সুয়াল নিড এগুলার চাহিদা কমে যায়, যখন মানুষের এই যে সেলফ প্রিজার্ভেশন আত্মরক্ষা এই ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন কমে যায় বা সেক্সুয়াল নিডের ফ্রাস্ট্রেশন কমে যায়, তখন এই ধরনের চাহিদা যখন তাদের সমস্যা হয় না, এগুলোর চাহিদা যখন মিটে যায়, এদিকে তাদের ফ্রাস্ট্রেশন যখন কমে যায়, তখন দেখা যায় যে তাদের ওই স্পিরিচুয়াল কনফ্লিক্ট এই দিক দিয়ে তাদের অনেক দিকে কনফ্লিকশন এগুলো বেড়ে যায়, এগুলোর গুরুত্ব বেড়ে যায়। এ পার্সন মাস্ট রিজলভ হিজ insecurities to a significant extent before a spiritual quest become an issue within. He will need to overcome certain needs and desire for excessive sex, more numerous house and possession. ভাষাগুলো একটু কঠিন, বোঝাটা একটু কঠিন। এই চ্যাপ্টারটা আমি আরেকদিন বুঝাবনি, এটা আমরা একটু ভালো করে পড়ে নিয়ে তারপরে বুঝাই আপনাদের, সেটা ভালো হবে। জি স্যার। স্যার বন্ধুরা, এইটা আসলে খুব গভীর বিষয় স্যার। জি আপনার এই বিষয় আমাদের আত্মীয় সাথে সম্পর্ক অনেক জিনিস আছে স্যার, বর্ণনার কথা কিছু অনুভব করা যেতে পারে। আচ্ছা দেখেন, এখানে যে জিনিসটা বলছে as frustration of our self preservation, এই যে আত্মরক্ষার ক্ষেত্রে নিজেকে সংরক্ষণ করার ক্ষেত্রে এবং সেক্সুয়াল নিড মানুষের যে যৌন চাহিদা, এই ক্ষেত্রে যখন মানুষের ফ্রাস্ট্রেশন কম হয় আর মিনিমাইজ, যখন এইদিকে ধরেন এই চাহিদাগুলো তার পূরণ হয়ে গেল, সেলফ প্রিজার্ভেশন আত্মরক্ষার চাহিদা বা সেক্সুয়াল নিডের যে চাহিদা ওগুলা যখন তার পূরণ হয়ে যায়, তখন তো ওই ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন কমে যায়। ওইদিকে ফ্রাস্ট্রেশন কমে গেলে আবার দেখা যায় তখন তাদের যে আত্মিক যে জগৎ, আত্মার জগৎ, সেটার গুরুত্ব তার মধ্যে বেশি প্রকাশ পায়। এই দুনিয়াতে যে বলছেন আমি কেন আসলাম, কি হবে পরকালে, কি হবে, কোথায় যাব, এই ধরনের অনেক ধরনের কোশ্চেন তার জিজ্ঞাসা তার মাথার মধ্যে চলে আসে। এ পার্সন মাস্ট রিজলভ হিজ ইনসিকিউরিটি। প্রথম তার যে ইনসিকিউরিটি, যে এটা তার সেলফ প্রিজার্ভেশনের ক্ষেত্রে বা সেক্সুয়াল নিডের ক্ষেত্রে, সেই অনিশ্চয়তা গুলা যখন আগে পূরণ হওয়ার দরকার হয়, তারপরে এগুলা যখন মানুষের পূরণ হয়ে যায়, তখন তার মধ্যে বিভিন্ন স্পিরিচুয়াল কোয়েস্ট তৈরি হয়, বিভিন্ন ধরনের আত্মার আত্মিক মানে ওই ধর্মীয় জগতের বিভিন্ন জিজ্ঞাসা তৈরি হয়, এগুলো তার মধ্যে দেখা দেয়। হি উইল নিড টু ওভারকাম সার্টেন নিডস এন্ড ডিজায়ার ফর এক্সেসিভ সেক্স and for numerous house and possession. প্রথমে তার ওই সেক্সের ডিজায়ার, তারপরে ওই যে অনেকগুলা হাউসের ডিজায়ার বা অনেক কিছু পজেশন তার অধিকারে থাকতে হবে, এগুলার ডিজায়ার, এগুলা আগে তাকে কি করতে হয়, ওভারকাম করতে হয়। তারপরে কি লেখছে, subsequently he becomes aware that he lacks of sense of fulfillment. Today we are faced with a crisis that exists primarily on the spiritual plane. A lot of many patients are confronting some kind of spiritual dilemma. আচ্ছা শুনেন, এই চ্যাপ্টার প্রায় শেষ, কিন্তু এটা আমি আর একটু সুন্দর করে পরের বার করে আপনাদের বুঝাই দিবনি। হ্যাঁ, শুধু এখানে যতটুকু বুঝাইছে পুরা চ্যাপ্টারটা একদিন পড়তে হবে।
তাহলে পুরা চ্যাপ্টার সম্পর্কে একটু ভালোভাবে জানা যাবে আর কি। আর একটু আধ্যাত্মিক, একটু ফিলোসফিক্যাল মার্কে কথাবার্তা তো, তো আর ভাষাটাও একটু কঠিন আমার জন্য, অনেকের জন্য হয়তো সহজ। তো এটা আজকে এখানেই থাক, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে পরে আবার ডিসকাস করব। তো এটা আবার ইউটিউবে কেউ দিয়েন না, না 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 যেহেতু যেহেতু এই লেখাটা, এটা যেহেতু পড়াটা অসম্পূর্ণ, তো নেক্সট এটা নিয়ে পড়ে আমি আরো একটু ভালো করে বুঝে তারপরে আপনাদের বুঝাবো। তো আসেন আমরা মেডিসিন পড়ি। এখান থেকে যতটুকু বুঝলাম, যে মানুষের সেই আদিম যুগে মানুষের চাহিদা ছিল শুধুমাত্র নিজেকে আত্মরক্ষা করা, এই দিকটাই বেশি ফোকাস ছিল নিজের। তারপরে আস্তে আস্তে ওই দিকে পূরণ হওয়ার পরে মানুষের যৌন চাহিদা মেটানোর জন্য বিভিন্ন বিভিন্ন জনের প্রতি তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এই যে সেখান থেকে সেই জগৎ শেষ হইলে তারপরে আস্তে আস্তে দেখা যায় যে মানুষের মধ্যে, এই যে মানুষ তো গ্রিডি থাকে অনেক, এই দেখা যায় যে আত্মরক্ষার জন্য একজন ঘর দরকার, ধরেন ঘর পূরণ হলে সে আরো বেশি চায়। সেরকম সেক্সুয়াল ক্ষেত্রে মানুষের যেরকম কোন জিনিসের প্রয়োজন, তো একজন পার্টনার যে অনেকে সন্তুষ্ট থাকে না, সে আরো পার্টনার চায়। তো এই যে এই দিকে যখন তার সবকিছু পূরণ হয়ে যায়, তখন দেখা যায় একসময় তার মনের মধ্যে নানান ধরনের ওই আত্মিক ধর্মীয় বিভিন্ন কোশ্চেন তৈরি হয়, যে যে কোথায় ছিলাম, কোথা থেকে আসলাম, কোথায় থাকবো, কোথায় যাব, মরণের পরে কি হয়, এগুলোর ব্যাপারে নানান ধরনের তৈরি হয়। তো এইখানেও আস্তে আস্তে মানুষের বিভিন্ন ধরনের কনফ্লিক্ট তৈরি হয়, সেগুলাও মানুষের মধ্যে অনেক রোগের সৃষ্টি করে। তো এই জিনিসটা আমরা নেক্সটে আরো একটু সুন্দর করে পড়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো এখানে শেষ করি আজকের লেভেল অফ হেলথ এর পড়া। জি জি, জোয়ারদার ভাই। স্যার একটু সাপ্লিমেন্ট করবো? স্যার জি বলেন বলেন। যদি কারো বেশি কিউরিসিটি থাকে, স্যার যেটা আলোচনা করলেন আসলে ইটস ইনাফ। যদি বেশি জানার ইচ্ছা থাকে এই বিষয়টার উপরে, তাহলে রামায়ণের লেখা ভলগা থেকে গঙ্গা বইটা আপনারা পড়তে পারেন। স্যার থ্যাংক ইউ। কার বই এটা? রাহুল সংকীর্তায়ন, ওটা হচ্ছে উনি একজন হচ্ছে হিন্দি লেখক, মূলত জি সংস্কৃত মূলত লেখক। জি ভলগা থেকে গঙ্গা, এটা ইতিহাস বিষয়ক বিবর্তনমূলক ঐতিহাসিক বই। জি। এই বিষয়গুলো আলোচনা করা। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আসেন আমরা এই পড়তেছিলাম, কি বলে যে বোরল্যান্ডের বই পড়তেছিলাম। আজকে আমাদের কি পড়া? ব্রোমিয়াম স্যার। ব্রোমিয়াম। আপনারা তো সবাই পিডিএফ পাইছেন এটা, তাই না? জি স্যার, স্যার পিডিএফ পাইছি, প্লাস হার্ড কপিটা ছিল না, অর্ডার দিয়ে দিচ্ছি, আজকে হয়তো হাতে পাবো। আচ্ছা। বোরল্যান্ডের বইগুলো আমার পড়তে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, যাদের যাদের কাছে এই, আমি বইটা পিডিএফ করে ফেলছি স্ক্যান করে, যাদের কাছে এই বইটা নাই, পিডিএফ নাই, ওই আব্দুল্লাহ আল রহিমের সাথে যোগাযোগ করেন, ও দিয়ে দেবে। আচ্ছা, ব্রোমিয়াম। ব্রোমিয়াম ওষুধটা এমনিতে নর্মালি যে ক্ষেত্রে আমরা খুবই বেশি ব্যবহার করি, অনেক সময় বিভিন্ন ওই গ্ল্যান্ড যদি ফুলে যায়, রুগী গরম কাজে থাকে, তারপরে এই যে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার কারণে এক্ষেত্রে ব্যবহার করি। খুব বেশি যে ব্যবহার করতে পারছি এই ওষুধটা তা না। তো আজকে আসেন আমরা পড়ি যে ব্রোমিয়াম ওষুধটা এই পরিপাকতন্ত্রের কি কি সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয়। The type of case with indications for bromium is that where there is suspicious ulceration in the stomach, usually with a history of pain coming on immediately after food, and very often a definite coffee ground vomit. তো পরিপাকতন্ত্রের যেসব ক্ষেত্রে ব্রোমিয়াম নির্দেশিত হয়,
তার মধ্যে প্রায় থাকে যে জিনিস সেটা হলো স্টোমাকের মধ্যে আলসার হয় এবং সেই আলসারটা থাকে সাসপিসিয়াস, মানে সন্দেহজনক, সেটা ক্যান্সার। হ্যাঁ, সন্দেহজনক আলসার থাকে, খুব সম্ভবত ক্যান্সার। এই ক্যান্সারের যদি কারো স্টোমাকে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে ব্রোমিয়াম নির্দেশিত হয়। এবং এইখানে কি হয়, তাদের দেখা যায় যদি আপনি তাদের হিস্টরি নেন, রোগী বলবে যে খাওয়ার ঠিক পর পরে তাদের ব্যথা আরম্ভ হয়, ব্যথা চলে আসে ইমিডিয়েটলি আফটার ফুড, খাওয়া মাত্রই তাদের পেটে ব্যথা শুরু হয়ে যায়। এন্ড ভেরি অফেন, এবং প্রায়ই তারা কি থাকে তাদের মধ্যে, ভেরি অফেন অফ ডেফিনিট কফি গ্রাউন্ড বমি, তারা বমি করে এবং বমিটার কালার থাকে কফি গ্রাউন্ডের মতো। তাহলে কফি গ্রাউন্ড বমি তখনই হয় যখন কারো স্টোমাকের মধ্যে আলসার থাকে এবং আলসার থেকে যখন ব্লিডিং হয়। তো এই ব্লিডিং, রক্ত মিশ্রিত এই খাবার, এটা যে অনেক সময় বমি হয়, এটা কফি গ্রাউন্ড হয়। পায়খানা হইলে একদম আলকাচ্চার মতো কালো রঙের পায়খানা হয় এদের। তো ব্রুমিয়ামের মধ্যে যদি কারো সন্দেহজনক কোনো আলসার থাকে স্টোমাকে, সন্দেহজনক আলসার মানে সেটা ক্যান্সার হতে পারে, ক্যান্সার জাতীয় কোনো আলসার যদি স্টোমাকের মধ্যে থাকে, এবং রোগী যদি এসে বলে আপনাকে যে খাওয়ার ঠিক পরপরই ইমিডিয়েটলি আফটার ফুড তাদের ব্যথা চলে আসে এবং তাদের যে বমি, যেটা দেখবেন আপনার কফি গ্রাউন্ডের মতো। তো কফি গ্রাউন্ড কেমন, সবাই কফি দেখেছেন। আহ, আমরা যদি ছবি দেখি, এটা হলো কফি গ্রাউন্ড। তো এই টাইপের বমি হয়। স্যার এর আগেও আপনি আর্থমেটিকে আমাদেরকে পড়িয়েছিলেন স্যার। আচ্ছা, তো রোগী যদি বমি করে, ধরেন বমি করলো, বমির মধ্যে ঠিক এই ধরনের কালারই থাকবে। হ্যাঁ, কফি গ্রাউন্ড বমি হয়, বমি যদি করে ওই টাইপের বমি হয়। তো দেখেন যে বমি করছে, এই যে কফি গ্রাউন্ডের মতোই তাদের বমির কালারটা। এটার মেইন কারণই থাকে ওইটা যে স্টোমাকের ক্ষত থেকে ব্লিডিং হয়, ব্লিডিং এর কারণেই তারা এই ধরনের কালারের বমি করে। আচ্ছা, হ্যাঁ, মিউট করেন, আব্দুল্লাহ সাউন্ড মিউট করে। জি, আচ্ছা, তাহলে প্রথম ইন্ডিকেশন হয়, যেটা ব্রোমিয়ামটা বেশি ইন্ডিকেশন হয় স্টোমাক ক্যান্সারের মধ্যে, যেটা আপনার সাসপিসিয়াস ক্যান্সার জাতীয়। খাওয়ার সাথে সাথে বমি আসে, কি বলে, ব্যথা শুরু হয়ে যায় এবং ওই কফি গ্রাউন্ডের মতো বমি করে। As a rule, these gastric pains are worse during the latter part of the day. দিনের শেষ ভাগে এসে এই গ্যাস্ট্রিকের পেইনটা বেড়ে যায় লেটার পার্ট অফ দ্য ডে, এবং ওয়ার্স এট নাইট, রাতের বেলাও বৃদ্ধি হয়। এন্ড দেয়ার আর ভেরিয়াস গ্যাস্ট্রিক আর অ্যাপেটাইট সিমটমস, তাদের কিন্তু অনেক এই পাকস্থলী সম্পর্কিত বা অ্যাপেটাইট, এই খাবার রুচি সম্পর্কিত বিশেষ কিছু লক্ষণ থাকে, which are helpful in selection of chromium for this patient. এই সমস্ত প্রিমিয়াম রোগীদের জন্য, এই সমস্ত রোগীদের জন্য এই ক্রোমিয়াম সিলেক্ট করার ক্ষেত্রে যেটা আপনাকে সহায়তা করবে। তাহলে এই যে স্টোমাকের ক্যান্সার, তারপরে বমি করে ফেলে, খাওয়ার পরে পরে ব্যথা হয়, তারপর কফি গ্রাউন্ড বমি করে, এটা বহুত ওষুধে আপনি পাবেন। কিন্তু ব্রোমিয়াম আপনাকে দিতে গেলে ওই রোগীর জন্য যখন ব্রোমিয়াম প্রেসক্রাইব করবেন, তার জন্য কিছু সিমটম, অবশ্যই ব্রোমিয়ামের সিমটম লাগবে। তো ব্রোমিয়ামের বেশ কিছু গ্যাস্ট্রিক সিমটম আছে, বা রুচি সম্পর্কিত বেশ কিছু সিমটম আছে, যেগুলো দেখে আপনি এই ধরনের রোগীদের ক্ষেত্রে ব্রোমিয়াম সিলেকশন করতে পারবেন। যেগুলো কি, ফর ইনস্ট্যান্স, দে অফেন হ্যাভ অ্যান একুইট ডিজায়ার ফর এসিড। এই ব্রোমিয়ামের রোগীদের তীব্র আকাঙ্ক্ষা থাকে, প্রায় দেখবেন যে ব্রোমিয়াম রোগীদের তীব্র আকাঙ্ক্ষা থাকে টক খাওয়ার প্রতি, এসিড জাতীয় ফুড, যেগুলা অম্ল স্বাদের যে ফুডগুলা, টক ফুড যেগুলা, সেগুলা খাওয়ার প্রতি তার তীব্র ইচ্ছা থাকে। Although their pain or discomfort is markedly aggravated from taking acid food, যদিও
যদিও তাদের ব্যথা বা তাদের এই পেটের অস্বস্তি খুব বেশি পরিমাণে সুস্পষ্ট ভাবে বেড়ে যায় এই এসিড জাতীয় খাবার খেলে। তাহলে দেখেন এসিড জাতীয় খাবারের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা, যদিও এগুলো খেলে তার অস্বস্তি বেড়ে যায়, তার ব্যথা বেড়ে যায়। আর আর্জেন্টাইন চিকেন কি করছিলাম আমরা, মিষ্টি খাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা, প্লাস যদিও মিষ্টি খেলে বেড়ে যায় মিষ্টি খেলে তার সমস্যা বেড়ে যায়। বেড়ে যায় তো মিষ্টি খেতে দুনিয়ার বেড়ে মধ্যে উল্টাটা, যে টক খাওয়ার প্রতি প্রচন্ড আগ্রহ, কিন্তু টক খেলে তাদের ব্যথা, তাদের অস্বস্তি এগুলা বেড়ে যায়। And the taking of acids will not infrequently produce a sudden violent diarrhea. তো দেখা যায় যে তারা যদি এই ধরনের অ্যাসিড জাতীয় খাবার খায়, টক জাতীয় খাবার খায়, এগুলা ওই রোগীর জন্য শুধু যে পেটের ব্যথা, অস্বস্তি এগুলো বাড়ায় তাই না, তার মধ্যে ডায়রিয়া তৈরি করে, ভায়োলেন্ট ডায়রিয়া, আর একুট গ্যাস্ট্রিক ইরিটেশন তৈরি হয় পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি করে, ইরিটেশন তৈরি করে, হুইচ সেট আপ এ ভেরি ইরিটেটিং কফ, যার কারণে রোগীর মধ্যে এক ধরনের অস্বস্তিকর, মানে যে একটা আছে না পেটের মধ্যে অস্বস্তি লাগতে থাকে, তারপরে কাশি শুরু হয়ে যায়, হ্যাঁ, একটা বিরক্তিকর একটা কাশি শুরু হয়ে যায়। অনেকে গলার মধ্যে দেখা যায় খুসখুস করে, তারপরে না কাইসা থাকতে পারে না, এগুলো হচ্ছে এক ধরনের ইরিটেটিং কফ। তো এই ব্রুমিয়াম রোগীদের ক্ষেত্রে কি হয়, ব্রুমিয়াম রোগীরা টক জাতীয় খাবার খেতে পছন্দ করে, শুধু পছন্দ না, তাদের মানে তীব্র ইচ্ছা থাকে টক খাওয়ার, যদিও টক খেলে তাদের পেইন বেড়ে যায়, তাদের অস্বস্তি বেড়ে যায়, এমনকি তাদের প্রায় দেখা যায় মানে ভায়োলেন্ট ডায়রিয়া হয়, মারাত্মক তাদের উদরময় দেখা যায়, অথবা গ্যাস্ট্রিক ইরিটেশন হয় এই টক খেলে, এবং গ্যাস্ট্রিক ইরিটেশনের কারণে তাদের দেখা যায় এই আপনার এক ধরনের বিরক্তিকর কাশি তৈরি হয়। টক খাইলে পেটের অস্বস্তি, ব্যথা বেড়ে যায়, ডায়রিয়াও দেখা দিতে পারে, এবং কাশি শুরু হয়ে যেতে পারে টক খাওয়ার কারণে। In other words, the stomach cough of our infancy does exist. তো স্টোমাক কফ বলে সেটাকে, এটা আমি নেট থেকে নিয়ে দেখলাম যে স্টোমাক কফ মানে পাকস্থলীর কাশি। পাকস্থলীর কাশি কি, যে অনেক সময় দেখা যায় যে আমরা যে খাবারটা খাই, খাবারটা আমাদের স্টোমাকের মধ্যে চলে যায়, আর স্টোমাকের মধ্যে কি হয়, ওইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন মিশ্রিত হয় খাবারের সাথে, তখন অ্যাসিডিক হয়ে যায় খাবারটা। তো অনেকের এক ধরনের সমস্যা থাকে যে খাবারটা অনেক সময় গিলে ফেলছে, সেটা আবার ব্যাক করে রিফ্লাক্স হয়, খাবারটা আবার উল্টা দিকে এসে স্টোমাকের মধ্যে, স্টোমাক থেকে কিছু খাবারের অংশ তখন এই ইসোফেগাসে চলে আসে, ইসোফেগাসে খাবারটা চলে আসে, উপর দিকে চলে আসে। অনেক রোগীরাই দেখবেন যে খাওয়ার পর গলাটা একদম টক টক হয়ে যায়, অ্যাসিড ঢেকুর ওঠে, অ্যাসিড পানি ওঠে। তো এই ধরনের গ্যাস্ট্রিকের সমস্যায় অনেকেই ভোগে। তো তখন এই যে টক যে জিনিসটা, অ্যাসিডিক ফুড কন্টেন্ট যখন ইসোফেগাসে চলে আসে, খাদ্যনালীতে চলে আসে, তখন ওইখানে এক ধরনের ইরিটেশন তৈরি করে, হ্যাঁ। তো এক ধরনের ইরিটেশন তৈরি করার কারণে উত্তেজনা তৈরি করে, যার কারণে তখন রোগীদের কাশির উদ্রেক হয়, কাশি তৈরি হয়ে যায়। ওই যে একটা টার্ম আছে GERD বলে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। অনেক সময় প্রেসক্রিপশনে দেখবেন, অ্যালোপ্যাথিক ডাক্তারদের প্রেসক্রিপশনে সংক্ষেপে তো এই জিনিসটা লেখা থাকে, GERD, পেশেন্টের এই লক্ষণ। GERD টা কি? তো GERD টা হলো যে এটা হলো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই জিনিসটাতে ওইটাই হয় যে খাবার খেলে খাবারটা স্টোমাক থেকে আবার ব্যাক থ্রু করে ওই খাদ্যনালীতে আবার চলে আসে, যার কারণে ওইটা তো যেহেতু থাকে, অ্যাসিডিক থাকে, অনেকের বুক জ্বালাপোড়া করে, এটা রাতের বেলায় বেশি হয়, বুকে ব্যথা করে, রোগ গিলতে কষ্ট হয়, এই রিজার্জিটেশন অফ ফুড অর সার লিকুইড, এটা উপর দিকে চলে আসে, খাবার যা খাইছিল তা আবার গলা দিয়ে উপরে চলে আসে, এবং গলার মধ্যে মনে হয় যেন একটা
কিছু একটা আটকে আছে, লাম্প সেন্সেশন গলার মধ্যে। অনেক রোগীরা বলে যা খাই গলার মধ্যে এসে ঠিককে থাকে, গ্রামের ভাষায় বলে গলার মধ্যে এসে খাবারটা ঠেকে থাকে। তো এগুলো হয়েছে যেগুলোকে মেডিকেলের ভাষায় বলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জিআরডি। তো জিআরডি এর মধ্যে ওই যে যেহেতু স্টোমাকের কন্টেন্টস এগুলা ইসোফেগাসে চলে আসে, তখন এর কারণে অনেকেরই এই 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 কাশি হতে পারে। তো এইগুলা বাচ্চাদের ক্ষেত্রে হয় প্রায়, যে খাবার উপর দিকে উঠে এসে বাচ্চা কাশতে থাকে। হ্যাঁ, এমনি জানেন, দেখেন আপনারা খাবার খেতে যায় হঠাৎ করে যদি খাবার উল্টা দিকে চলে আসে গলা ঠিককে পারে, তখন কিন্তু কাশতে থাকে। তো এগুলো হলো এক ধরনের স্টোমাক কফ। শিশুদের মধ্যে যে স্টোমাক কফটা থাকে সেগুলো এই ব্রুমিয়াম পেশেন্টদের মধ্যেও আপনি স্টোমাক কফ পাবেন। They also have as marked an intolerance to oyster as you associated with lycopodium. তো oyster যেটা মানে আমরা তো oyster জুস কি বলে সস জানি, আর এটা হলো ঝিনুক। আমাদের দেশে খায় না, কিন্তু বাইরের দেশে এটা খাবার হিসেবে খায় ঝিনুক। তো এই ঝিনুক তাদের সহ্য হয় না। লাইকোপিডিয়াম রোগীদেরও এটা আছে, ঝিনুক খেলে তাদের সমস্যা বাড়ে। তো ব্রুমিয়াম রোগীদেরও এই ঝিনুক খাওয়ার প্রতি তাদের ইনটলারেন্স আছে। Another point that sometimes help to a brumium diagnosis is that these patients have an undue susceptibility to tobacco. আরেকটা বিষয় যেটা আপনাকে ব্রুমিয়াম ওষুধ সিলেকশনে হেল্প করবে সেটা হলো অস্বাভাবিক সংবেদনশীলতা থাকে এই টোবাকোর প্রতি। তামাক জাতীয় কোনো জিনিসই সে সহ্য করতে পারে না, স্মোকিং হইতে পারে সেটা, অথবা যেটা পানের সাথে অনেকে তামাক খায় বা এমনিতে যারা কুল ব্যবহার করে। তো রুগীর এই টোবাকোর প্রতি মানে সে মোডে এটা সহ্য করতে পারে না। It is the common practice when treating gastric or duodenal ulcer to forbid tobacco, and in Brumium cases it is an absolute necessity. আমরা তো যে কোনো যে গ্যাস্ট্রিকের সমস্যা যেগুলোই চিকিৎসা করি, গ্যাস্ট্রিক আলসার হোক বা ডিউডেনাল আলসার হোক, সেখানে অবশ্যই আমাদেরকে এই টোবাকো নিষেধ করতে হবে। কারণ টোবাকো নিজে স্মোকিং বলেন বা এমনি জর্দা খাওয়া, সেটা কিন্তু আমাদের এই স্টোমাক আলসার বা ডিউডেনাল আলসার হইতে সহায়তা করে। সেটা তো আমাদেরকে নিষেধ করতেই হবে, কিন্তু রোগী যদি ব্রুমিয়ামের হয় সেইখানে একবার কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, অ্যাবসলিউট নেসেসিটি এটা নিষেধ করা। এক মিনিট, ফোন করে একটু ধরে নি। আচ্ছা, বাদ দিলাম। তো একটা জিনিস আমরা জানি যে আমরা কিন্তু রোগীদের প্রায় বলি তামাক খায় না বা জর্দা খায় না, পান হয়তো খেতে পারেন, কিন্তু একটা জিনিস জেনে রাখেন, পানের সব কটা জিনিসই কিন্তু খারাপ। পানের মধ্যে শুধুমাত্র পান যে সমস্ত জিনিস দিয়ে মানুষকে চুন দিয়ে খায়, খয়ের দিয়ে খায়, তারপর সুপারি খায়, তারপরে আপনার এই জর্দা তো খাই অনেকে। তো আমরা অনেক সময় জর্দাটা শুধু নিষেধ করি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে সুপারি, এই আপনার ধরেন চুন, খয়ের, এগুলো সবগুলো কিন্তু ক্যান্সার হইতে সহায়তা করে, সবগুলাই। আর পানে অত বেশি সমস্যা নাই, কিন্তু পান যারা চাষ করে এখানে প্রচুর পরিমাণে পানের মধ্যে বিষ দেওয়া হয়। কারণ পানের মধ্যে স্পট থাকলে সে পানকে কিনতে চায় না, বেগুনের মতো। বেগুনের জন্য প্রচন্ড মারাত্মক মাত্রায় বিষ দেয়, পানের মধ্যে সেই ওই বিষটা দেওয়া হয়। আর এছাড়াও পানের মধ্যে প্রায় কিছু ব্যাকটেরিয়া ফর্ম করে, হ্যাঁ, যেগুলা বিশেষ করে এই টাইফয়েডের যে জীবাণুগুলো আছে, যে ব্যাকটেরিয়া গুলো, সেগুলো কিন্তু পানের মধ্যে হয়, ওই পানের মধ্যে পাওয়া যায়। তো সেই জন্য পানের অ্যাকচুয়ালি কোনো জিনিসই ভালো না। যারা পান খান তাদেরকে বলে দিচ্ছি, এই যে একটা গবেষণায় দেখা গেছে যারা জর্দা সহ পান খায় তাদের ক্যান্সারের ঝুঁকি 10 গুণ বেড়ে যায়।
আর মনে করেন যারা জর্দা খায় না, তামাক খায় না, ওটা বাদ দিয়ে শুধু চুন সুপারি দিয়ে পান খায়, তাদের ক্যান্সারের ঝুঁকি কিন্তু খুব বেশি কমে না। তাদের মুখের ক্যান্সারের ঝুঁকি তখন বাড়ে 8.3%। তাহলে এমনিতে যদি জর্দা সহ খায় তাহলে 10 গুণ বেড়ে যায়, আর যদি জর্দা ছাড়া পান খায় তাহলে 8 গুণের চেয়েও একটু বেশি সম্ভাবনা থাকে তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার। আর এই সুপারিকে বলা হয় যে অন্যতম একটা নীরব ঘাতক, যেটা মানুষ হত্যা করে ফেলে। তো সেই জন্যই শুধু যে জর্দা বন্ধ করবেন এমন না, আসলে পানের কোনো কিছুই ভালো না। হ্যাঁ, আর চুন খেলে তো সবসময় চুনের একটা ধর্ম হলো পুড়ায় ফেলে। সেখানে যারা চুন খায় তাদের মুখের মধ্যে মুখটা পুড়েই, স্টোমাকে গেলে ওইখানেও পুড়ে, এবং দেখা যায় এদের ওই যে বারবার এই পোড়ার কারণে ওইখানে ক্যান্সার হইতে সহায়তা করে। এই জন্য পানের কোনো কিছুই ভালো না। হ্যাঁ, সবসময় চাবেন রোগীদেরকে স্যার সরি স্যার, বন্ধ করতে। একটা কোশ্চেন স্যার। জি, স্যার পান যদি হচ্ছে জর্দা কিছুই না দেয়, শুধু পানটা ধুয়ে যদি পরিষ্কার করে অনেকে এসে বলে শুধু পানটা খায়, সেক্ষেত্রে স্যার কোনো ঝুঁকি থাকে কিনা কার্সিনোমা? না, শুধু পানের ক্ষেত্রে এরকম ঝুঁকি নাই যে কার্সিনোমা হওয়ার, কিন্তু ওই যে বললাম যে পানের মধ্যে প্রচুর বিষ দেওয়া হয়, এই আরেক সমস্যা। হ্যাঁ, এমনিতে পানে কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে অতিরিক্ত পেস্টিসাইড ব্যবহার করার কারণে সেটাও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। এবং পানের মধ্যে প্রায়ই দেখা যায় এখন তো ওই যে এই এই কি বলে যে লাভজনক ভাবে পান চাষ করতে যায় তারা অনেক কিছুই করে, এবং দেখা যায় যে এই পানের মধ্যে খুব সহজে সালমোনেলা ব্যাকটেরিয়া বসবাস করে। এটা আর সালমোনেলা তো জানেনই, এগুলো অনেক পেটের সমস্যা করে, টাইফয়েড রোগের সৃষ্টি করে। তো এগুলোর জীবাণু, তো ওইটার থেকে এই ঝুঁকি আছে। তবে ক্যান্সারের ঝুঁকি শুধু পান থেকে এরকম পাওয়া যায় না, অবশ্যই। কিন্তু চুন, সুপারি এবং জর্দা এগুলো সবগুলাই খারাপ। আপনি বলতেছেন খারাপ, এক শ্রেণীর লোকজন মাকরু বলে এটারে আচ্ছা, শুধু পানটা মনে হয় তো ভালো স্যার, ন্যাচারাল পানটা মনে হয় বেটার। অনেক বই পুস্তকে আছে, পানের কিছু উপরেতেও আছে, মানে তো মানে বললাম তো, ক্লিন পান। পানের স্যার তো পানের স্যার উপকারিতা আছে, কিন্তু উপকারিতাটা নষ্ট করে দেয় অতিরিক্ত মাত্রায় পেস্টিসাইড ইউজ করার কারণে। আর জি যখন স্যার। আপনি পান খাবেন, একটা আরেকটা টেনে নিয়ে আসবেন, ঠিক আছে? যখন পান খারাপ না, এটা ঠিক আছে, কিন্তু পান খাওয়াই যখন অভ্যস্ত হবেন না, আস্তে আস্তে সুপারি খাবেন, খয়ের আমি খাবেন। মাঝে মাঝে শুধু পানি খাই স্যার, অন্য কিছু খাই না। ও, এই জন্য পানের পক্ষে এত বলতেছে। আচ্ছা, যাই জি হোক। স্যার। তো যে প্রসঙ্গে এত কথা বললাম সেটা হলো ব্রুমিয়ামের রোগীরা তাদের এক মিনিট, স্যার আসলে শেষে যে কথাটা বললেন শ্রদ্ধেয় মহসিন স্যার, যে একটা আর একটা টেনে নিয়ে আসে, এটাই মেন ব্যাপার। আপনি আজকে পান খাচ্ছেন বা আমি শুধু পান খাচ্ছি, ওকে, পান তো একটুখানি মিষ্টি জর্দা দাও, জন্য একটু মিষ্টি জর্দা দাও, আজকে মিষ্টি জর্দা শুরু হলো, মিষ্টি জর্দা, তাহলে একটু গুড়া সুপারি দাও, গুড়া সুপারি শুরু হলো, গুড়া সুপারি পরে একটু চুন, আচ্ছা ঠিক আছে আজকে একটু খয়ের দাও, সব শেষ হয়ে গেল, এবার একটু হাকিমপুরি না হলে হয় নাকি? এই করতে মোটামুটি 6 মাসের ভিতরে আপনি হাকিমপুরিতে এন্ট্রি করবেন, ঠিক আছে? এই জন্য হচ্ছে স্টার্টিংটাই খারাপ। না, আমি পান খাই কিন্তু সবকিছু আমাকে ধরতে পারেনি আজ পর্যন্ত স্যার। পান সুগার নিয়ে জর্দা মর্দা নিয়ে পান না খাইলে ওটা কোনো জীবন হলো? স্যার তো পানের ব্যাপারেও যে কথাটা বলতে, সুপারি, জর্দা, খয়ের এগুলোর কথা তো পরে বলছে, পানের মধ্যে যে পরিমাণে মানে বিষাক্ত ব্যবহার করা হয়, এটা পানের উপকারিতাটাও তখন আর থাকে না, এটা বিষাক্ত হয়ে যায়। আচ্ছা, আমরা যে জিনিস পড়তেছিলাম ব্রুমিয়াম, তো ব্রুমিয়ামের রোগীদের সেটা বলে অস্বাভাবিক সংবেদনশীলতা থাকে এই টোবাকোর প্রতি। সেজন্য যাদেরই গ্যাস্ট্রিক আলসার আছে, ডিউডেনাল আলসার আছে, সেখানে তো আপনি টোবাকো নিষেধ করবেনই। তবে ব্রুমিয়ামের যদি কেস হয় সেখানে এটা নিষেধ করাটা অ্যাবসলিউটলি নেসেসিটি, মানে অতিমাত্রায় জরুরি, বিকজ দে আর এক্সট্রিমলি সেন্সিটিভ টু ইট। কারণ এই ব্রুমিয়ামের রোগীরা অত্যাধিক মাত্রায় এই টোবাকোর প্রতি সেন্সিটিভ। They often say that smoking will produce gastric pain almost immediately. এই ব্রুমিয়ামের রোগীরা প্রায়ই বলবে যে যদি তারা স্মোকিং করে
সাথে সাথে তাদের পাকস্থলীতে ব্যথা শুরু হয়ে যায়। ইভেন সিটিং ইন এ রুম হোয়ার পিপুল আর স্মোকিং ইজ অফেন এনাফ টু আপসেট দেম, এমনকি তারা যদি নিজেরাও স্মোকিং না করে, এমন রুমে হয়তো আছে, ওই রুমে অন্য কেউ ধূমপান করতেছে, তাহলেও সেই অপরের ধূমপানের যে গন্ধ তার নাকে আসবে, সেটাও তার পেটের সমস্যা তৈরি করার জন্য যথেষ্ট। এই পরিমাণে সেন্সিটিভ হলো এই প্রিমিয়ামের রোগী। They also get a marked aggravation from hot foods or hot drinks. এই প্রিমিয়ামের রোগীদের গরম খাদ্য এবং গরম পানীয়তে তাদের সুস্পষ্টভাবে তাদের বৃদ্ধি হয়। These increase the discomfort or pain, তাদের অস্বস্তি আরো বাড়ায় তোলে, তাদের পেইন আরো বেড়ে যায়। Make them feel sick, তারপরে তারা অসুস্থ বোধ করে। ফিল সিক মানে এই যে অনেক সময় বলে না সিক অনুভব করে, সিকটা এখানে অনেক সময় মানে তাদের নজিয়া ইয়া করে, বমি বমি ভাবটা হয় তাদের। এই যে যদি গরম খাবার খায়, গরম পানীয় খায়, তাহলে তাদের পেট ব্যথা বেড়ে যায়, পেটের অস্বস্তি বেড়ে যায়, এবং তখন তারা সিক হয়ে পড়ে, মানে তাদের বমি আসতে থাকে তখন। and may actually make them vomit, এবং সত্যিকার ভাবেই তখন তারা বমি করতে পারে। and yet they have a strong dislike for cold drinks, তারপরেও তাদের ঠান্ডা খাবারের প্রতি স্ট্রং ডিসলাইক থাকে, মানে একদম মানে বিরাট থাকে, ঠান্ডা খাবার সে পছন্দই করে না। দেখেন এখানে কিন্তু সব উল্টে আসে। একটু আগে দেখলাম যে তাদের টক খাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা হয়, কিন্তু টক খেলে তাদের সমস্যা বেড়ে যায়, এমনকি ডায়রিয়া দেখা দিতে পারে, বমিও হতে পারে টক খেলে। আবার এখানে দেখলাম যে তাদের গরম খাবারে তাদের বৃদ্ধি আছে, গরম খাবারে তাদের সুস্পষ্ট বৃদ্ধি, তাদের ব্যথা বেড়ে যায়, অস্বস্তি বেড়ে যায়, তাদেরকে সিক করে ফেলে, তাদের মধ্যে নশিয়া ডেভেলপ করে, ভাব আসে, এবং সত্যিকার ভাবেই তারা বমি করতে পারে। কিন্তু এই যে গরম খেলে তাদের সমস্যা বাড়ে, কিন্তু এরপরেও রোগীরা ঠান্ডা খেতে চায় না, ঠান্ডার প্রতি তাদের ডিসলাইক থাকে। They get a sensation of hunger, an empty feeling in their stomach, which is relieved by taking food, although their actual pain is aggravated. তাদের পেটটা খালি খালি লাগে, ক্ষুধা লাগে, ক্ষুধার অনুভূতি হয় তাদের, মানে অনেক ক্ষুধা লাগছে, পেটটা একদম খালি হয়ে আছে, তখন যদি তারা খাবার খায় তাহলে কিন্তু তার এই খালি খালি ভাবটা চলে যায়। কিন্তু অপর দিকে আবার দেখা যায় খাওয়ার পরে তাদের পেট ব্যথা শুরু হয়ে যায়। তাহলে এর যে জিনিস মনে চায় সেই জিনিসে তার আবার বৃদ্ধিও করে। টক খাইতে ইচ্ছা করে, আবার টক খেলে তাদের সমস্যা বেড়ে যায়, পেট ব্যথা শুরু হয়ে যায়, ডায়রিয়া শুরু হয়ে যায়, বমিও করতে পারে। তারা গরম খাবার এবং হট ড্রিঙ্কস এগুলো খেলে দেখা যায় তাদের অস্বস্তি বেড়ে যায়, পেইন বেড়ে যায়, তাদের মধ্যে এই যে বমি বমি ভাব তৈরি করে, এবং সত্যিকার ভাবে তারা বমিও করতে পারে, কিন্তু তারপরেও দেখা যায় তারা ঠান্ডা খাবার পছন্দ করে না। তাদের মধ্যে এই আপনার পেটটা খালি খালি ভাব আছে, ক্ষুধার অনুভূতি আছে খুব বেশি, পেটটা যেন একদম খালি, কিন্তু খেলে এই ক্ষুধাটা কমে, পেটের খালি খালি ভাবটা তো কমে, কিন্তু পেটের ব্যথা আবার বেড়ে যায়। সো ইউ ভেরি অফেন গেট অ্যান অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন, সেই কারণে আপনি প্রায় দেখবেন একটা বাহ্যিক একটা বৈপরীত্য এই সমস্ত রোগীর মধ্যে দেখবেন। টক খেতে চায়, টক খেলে সমস্যা বাড়ে, গরম খাবার তারা খেলে তাদের পেট ব্যথা, ডিসকমফোর্ট এগুলো বেড়ে যায়, অসুস্থ হয়ে যায়, বমি বমি ভাব হয়ে বমি করে, কিন্তু ঠান্ডা খেতে চায় না। তাহলে রোগী গরম খেতে চায়, কিন্তু গরম খেলে তাদের সমস্যা আবার বেড়ে যায়। আবার অপরদিকে ক্ষুধায় পেটটা একদম খালি খালি লাগে, খাইলে পেট ওই ক্ষুধাটা কমে, পেটের খালি খালি ভাবটা কমে, কিন্তু ব্যথা বেড়ে যায়। তাহলে আপনি দেখবেন এই যে সুস্পষ্ট কিছু কন্ট্রাডিকশন, বৈপরীত্য রোগীর মধ্যে দেখতে পাবেন। কত বড় এটা! আচ্ছা, so far as the general makeup is concerned, there are 1 or 2 points which help in premium selection. The patients are definitely
হট ব্লাডেড। আরো কিছু যদি জেনারেল লক্ষণ দেখি আমরা, সেখানে আমরা দেখব যে তার কনস্টিটিউশন, জেনারেল কনস্টিটিউশন কিরকম, সেখানে একটা বা দুইটা আরেকটা পয়েন্ট আমরা পাবো যেগুলো আপনাকে ব্রোমিয়াম সিলেকশনে হেল্প করবে। একটা হলো যে ব্রোমিয়ামের রোগীরা গরম কাতর হয়, ব্রোমিয়ামের রোগীরা গরম কাতর হয়, ব্রোমিয়াম, আইডিয়াম এগুলো সবসময় গরম কাতরই হয়। তো এরা, the patient are definitely hot blooded, they are sensitive to heat, হ্যাঁ, হিটের প্রতি তারা সংবেদনশীল, হট রুম, যে রুম খুব গরম সেখানে সংবেদনশীল, টু স্টাফি অ্যাটমসফিয়ার, গুমোট আবহাওয়ার প্রতি সংবেদনশীল, বাট দে আর ইভেন মোর সেন্সিটিভ টু ড্রাফটস। কিন্তু এই যে গরম ঘরে তার বৃদ্ধি, উত্তাপে তার বৃদ্ধি, গরম রুমের মধ্যে থাকলে তার বৃদ্ধি হয়, গুমোট আবহাওয়ায় বৃদ্ধি হয়। আবার ওই যে এর অনেক বৈপরীত্য আছে, দেখা যায় তারা আবার এই যে বাতাসের ঝাপটা আবার তারা সহ্য করতে পারে না। হ্যাঁ, খুব জোরে বাতাস বইতেছে, গায়ের মধ্যে এরকম বাতাস জোরে লাগলে সেটাই তাদের আবার, তার প্রতি তারা সেন্সিটিভ থাকে। পার্টিকুলারলি এ ড্রাফট অফ কোল্ড এয়ার, বিশেষ করে ঠান্ডা বাতাসের প্রবাহ তাদের সহ্য হয় না। তাহলে এইখানেও আমরা বৈপরীত্য দেখতে পাই। পেশেন্ট এমনিতে গরম কাতর, গরম ঘর তার সহ্য হয় না, উত্তাপ সহ্য হয় না, স্টাফি অ্যাটমসফিয়ারে তার বৃদ্ধি হয়, কিন্তু অপরদিকে ঠান্ডা বাতাসের ঝাপটা যদি তার গায়ের মধ্যে লাগে সেটার প্রতি সে সংবেদনশীল। ইফ দে এক্সার্ট দেমসেলফ, দে অফেন সাফার ফ্রম ডিস্ট্রেসিং পালপিটেশন। তারা যদি কোনো জায়গায় একটু এক্সারশন করে, একটু পরিশ্রম করে, তাহলে দেখা যায় তাদের একটা অস্বস্তিকর বুক দরফরানি শুরু হয়ে যায়। দে আর ইউজুয়ালি সামহোয়াট ইমাসিয়েটেড, তারা অনেকটাই ইমাসিয়েটেড, শুকনা, and not infrequently you have a history of recurring sore throats, and often their tonsillar glands will still be somewhat enlarged. এই সমস্ত রোগীদের দেখবেন এরা বেশ এরা তো শুকনা থাকে, ইমাসিয়েটেড থাকে, এবং প্রায়ই দেখবেন এদের প্রায় গলা ব্যথা হয়, সোর থ্রোট হয়, গলা ব্যথা হয়, এবং এদের টনসিল গুলা যদি দেখেন, টনসিলের সমস্যায় তো সে ভোগে, টনসিল গুলো দেখবেন টনসিল গুলো ফুলে আছে, ইনলাস। তো ব্রোমিয়াম রোগীদের কিছু জেনারেল লক্ষণ, রোগী হলো গরম কাতর, গরমে তার বৃদ্ধি হয়, গরম রুমে বৃদ্ধি হয়, গুমোট আবহাওয়ায় বৃদ্ধি হয়, কিন্তু তারপরেও তারা বাতাসের ঝাপটা সহ্য করতে পারে না, বিশেষ করে ঠান্ডা বাতাসের ঝাপটা। পরিশ্রম করলে তাদের বুক দরফরানি শুরু হয়ে যায়, এবং এই ধরনের রোগীরা, ব্রোমিয়াম রোগীরা অনেকটাই শুকনা, ইমাসিয়েটেড। তো দেখা যায় এদের প্রায়ই ওই গলা ব্যথা হয়, সোর থ্রোট হয়, এবং দেখা যাবে টনসিলের সমস্যা থাকবে। টনসিল গুলা যদি দেখেন, দেখবেন যে ওগুলা বড় বড় হয়ে আছে। ব্রোমিয়াম পেশেন্ট আর অলওয়েজ ডিপ্রেসড, মানসিক দিক দিয়ে ব্রোমিয়াম রোগীরা সবসময় বিষণ্ণ থাকে, and have a strange kind of indifference, একটা অদ্ভুত টাইপের তাদের মধ্যে আমরা উদাসীনতা দেখতে পাই, এটা ডিপ্রেসড এবং উদাসীন। The one thing the Bromian patient does not want to do is work of any kind. He simply has no interest in it and he shies from it. তাহলে ব্রোমিয়াম রোগীদের আরেকটা জিনিস দেখতে পাই, তারা তো ডিপ্রেস থাকে, বিষণ্ণ থাকে, তাদের মধ্যে উদাসীনতা দেখতে পাই আমরা, তারা কোনো ধরনের কাজই করতে চায় না। He does not want to do his work of any kind, কোনো ধরনের কাজই করতে চায় না। He simply has no interest in it, কোনো কাজের প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকে না, আগ্রহ থাকে না, এবং সে কাজ থেকে পালায়, সে shies from it। হ্যাঁ, মানে কামচোরা আর কি, কাজ করতে চায় না। তো এই ধরনের রোগীরা অলস টাইপের থাকে। আর যদি কোনো কাজও করে, একটু আগে বললাম যে যদি তারা কোনো পরিশ্রম করতে যায়, এক্সার্ট করতে যায়, তখন তাদের বুক দরফরানি শুরু হয়ে যায়। Although Bromian patients have a tendency to flush when they get hot or when they are in a hot atmosphere, as a rule they are pale, rather an earthy color, and they may be completely ashen in appearance if they have had much hemorrhage. তো এই ব্রোমিয়াম রোগীদের শুরুতেই বলেছিলাম তাদের পরিপাকতন্ত্রের মধ্যে
কি হয়, বিশেষ করে তাদের ক্ষত হয়, এবং স্টোমাকের ক্ষতগুলা থাকে সাসপিসিয়াস, মানে ক্যান্সার টাইপের, যার কারণে ওইখান থেকে ব্লিডিং হয়, যার কারণে এদের এই ব্লিডিং এর কারণে প্রায় দেখা যায় এদের গায়ের রং থাকে ফ্যাকাইসা, এমনি গায়ের রং ফ্যাকাশে থাকে, অনেক সময় অ্যাশ কালার, মানে এই ছাই বনের থাকে, একদম শরীরের রক্ত কমে গেলে যেহেতু তাদের অনেক বেশি হিমোরেজ হয়, তার কারণে শরীরে এরকম পাংশু বর্ণের হইতে পারে। কিন্তু তারপরেও ব্রুমিয়াম রোগীদের একটা টেন্ডেন্সি থাকে ফ্লাশ হওয়ার, হঠাৎ করে দেখা যায় চোখ মুখ একদম রক্তিম হয়ে যায়, লাল হয়ে যায় এরকম। বিশেষ করে যখন তারা গরম হয়, মানে গরম গায়ের মধ্যে খুব গরম লাগে, গরম আবহাওয়ার মধ্যে থাকে, যখন তার শরীরটা গরম হয়ে যায়, গেট হট, তখন গরমের দিনে বা অনেক গায়ের মধ্যে অনেক গরম লাগলে তখন দেখা যায় ব্রুমিয়াম রোগীদের এরকম ফ্লাশ দেখা যায়, চোখ মুখ একদম লাল হয়ে যায়। কিন্তু এমনিতে রোগী হলো ফ্যাকাশে টাইপের পাংশু বর্ণের, গায়ে রক্ত, যেহেতু গায়ে থেকে তাদের প্রচুর ব্লিডিং হয়, ওই যে গ্যাস্ট্রিক আলসার এগুলো থেকে ব্লিডিং হয়, তার কারণে শরীরে রক্ত কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে, দেখতে এরা ছাই রঙের বা আর্থি কালার, মাটির মতো, বা ওই এক কথায় ফ্যাকাশে থাকে। কিন্তু অত্যাধিক গরম হইলে, যখন শরীরটা মানে গরম হয়ে যায় গরম আবহাওয়ার কারণে, তখন কিন্তু তাদের এরকম ফ্লাশ হইতে পারে। আমরা এই টাইপের আরেকটা ওষুধ করেছিলাম, যেখানে রোগী রক্ত স্বল্পতায় ভোগে, কিন্তু রোগীর চোখ মুখ প্রায় রক্তিম থাকে, প্যারামেটালিকা। তো এই জন্য অনেক সময় প্যারামেটালিকা রোগীদের যে এত তাদের রক্ত নাই, এই জিনিসটা পরিবারের আশেপাশে অনেকেই বুঝতে পারে। আচ্ছা, যাই হোক, এই আমরা ব্রুমিয়াম রোগীর মধ্যে এটা পড়লাম। তো ব্রুমিয়ামের কখন হয়? যখন রোগী গরমের মধ্যে পড়ে, শরীর যখন গরম লাগে খুব বেশি, তখন তাদের মধ্যে এই ধরনের ফ্লাশ থাকতে পারে। And with their coffee ground vomit, they very often have a fairly sluggish, long-standing ulcer and a history of repeated diarrhea stole. এই যে যেহেতু আমরা বলেছি, যে শুরুতেই বলছিলাম, এরা স্টোমাকের মধ্যে সাসপিসিয়াস আলসারে ভোগে, মানে ক্যান্সারে ভোগে, এবং এই যে তাদের আলসারটা, সেটা ফেয়ারলি স্লাগিশ, মানে এই আলসার সহজে আর শুকায় না, ভালো হয় না, লং স্ট্যান্ডিং আলসার, দীর্ঘদিনের আলসার। হ্যাঁ, এবং এই ধরনের রোগীদের প্রায় দেখি, যেহেতু এখান থেকে ব্লিডিং হয়, প্রায় তারা যখন বমি করে, তখন বমির মধ্যে যে কফি গ্রাউন্ডের মতো বমি থাকে, যে কফি কালার ওইরকম বমি করে, এবং যদি পায়খানা হয় তাদের ওই যে বারবার দেখা যায় ওই যে হিমোরেজের কারণে তাদের টার মানে আলকাচ্চা, ওই আলকাচ্চার মধ্যে কালো রঙের তাদের পায়খানা হয়, যেটাকে মেলিনা বলে, মেডিকেলের ভাষায় মেলিনা বলে। পায়খানার সাথে যখন স্টোমাকে অথবা ডিউডেনামে কোনো কারণে আলসার হয়, আলসার কোনো কারণে কি বলে ব্লিডিং হয়, আলসার থেকে হোক বা ক্যান্সার থেকে হোক, সেটা যখন পায়খানার সাথে বের হয়, তখন সেটা একদম কালো বর্ণ ধারণ করে পায়খানা, ওইটাকেই বলে মেলিনা বা টারি স্টুল। তো এই ব্রুমিয়াম রোগীদের মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই। ফাইনালি, these bromia patients often complain of a very salt taste in the mouth. মুখের মধ্যে তারা প্রায়ই বলে মুখটা একদম লবণাক্ত হয়ে থাকে, বিশেষ করে ইন দ্য মর্নিং অন ওয়াকিং, সকালে ঘুম থেকে জাগার পরে, তাহলে সকালে তাদের মুখের মধ্যে এরকম লবণাক্ত স্বাদ থাকে। তাহলে আমরা শুরু থেকে যদি একটু বলি খুব সংক্ষেপে, যে ব্রুমিয়াম রোগী প্রায় তাদের স্টোমাক আলসারে ভোগে, এবং সেই আলসারটা থাকে সাসপিসিয়াস, ক্যান্সার জাতীয়, এবং দেখা যায় এরা খাওয়ার পরে পরেই তাদের পেইন শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, এবং তারা কফি গ্রাউন্ড বমি করে। তো এই যে গ্যাস্ট্রিকের পেইন, এগুলা সাধারণত দিনের শেষ ভাগে যায় বাড়ে বা রাতের বেলা বাড়ে, আর এদের বেশ কিছু রুচির লক্ষণ আছে বা গ্যাস্ট্রিকের কিছু লক্ষণ আছে, যেগুলো দেখে আপনার ব্রুমিয়াম ওষুধ সিলেকশন করতে পারবেন। এই ওষুধের মধ্যে আমরা অনেক ধরনের বিপরীত ধর্মী লক্ষণ দেখতে পাই। তার মধ্যে একটা হলো তারা টক খেতে খুব পছন্দ করে, তীব্র ইচ্ছা টক খাওয়ার প্রতি, কিন্তু টক খেলে তাদের পেইন বেড়ে যায়, তাদের ডিসকমফোর্ট বেড়ে যায়। হ্যাঁ, তারা দেখা যায় অনেকের ডায়রিয়া শুরু হয়ে যায়। তো এবং একই সাথে তাদের ইরিটেটিং কফ হতে পারে, কাশি হতে পারে। টক খাওয়ার ইচ্ছা, কিন্তু টক খেলে তাদের সমস্যা বাড়ে। আরেকটা লক্ষণ লাইকোপিডিয়ামের সাথে মিল, সেটা হলো যে তারা কোনো ধরনের ঝিনুক সহ্য করতে পারে না।
জিনিস যেহেতু আমরা খাই না এখানে, যার কারণে এটার সম্পর্কে আমরা অতটা পরিচিত না। কিন্তু বাইরের দেশে জহির স্যার ওনারা বলতে পারবে ঝিনুক খায়। তো ব্রোমিয়ামের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা কোনোভাবেই তারা এই টোবাকো সহ্য করতে পারে না। এই জন্য গ্যাস্ট্রিকের রোগীদের, গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেন আলসার রোগীদেরকে তো আমরা টোবাকো নিষেধ করি, কিন্তু সেটা যদি ব্রোমিয়ামের কেস হয় তাহলে সেই নিষেধ করাটা খুবই জরুরি। হ্যাঁ, তাকে অবশ্যই এই টোবাকো থেকে বিরত রাখতে হবে। তো এরা যদি সিগারেট খায় তার সাথে সাথে গ্যাস্ট্রিক পেইন শুরু হয়ে যায় ধূমপান করলে। এমনকি আশেপাশে যদি কেউ ধূমপান করে বা কোনো রুমে আছে সেখানে যদি কেউ ধূমপান করে তাতেও কিন্তু তার এই পেটের সমস্যা দেখা দেয়। তো ব্রোমিয়ামের রোগীদের আরেকটা বৈপরীত্য আমরা দেখতে পাই এই গরম খাবার থেকে। খাবার তারা গরম খেতে পছন্দ, কি বলে ঠান্ডা খাওয়ার প্রতি তাদের বিতৃষ্ণা থাকে, ঠান্ডা খাবার তারা খেতেই চায় না। কিন্তু গরম খাবার যদি খায় বা গরম পানীয় যদি খায় সেটা তার অস্বস্তি বাড়ায় তোলে, তার পেইন বেড়ে যায়, সে তার বমি বমি লাগে এবং বমিও করতে পারে। তো এখানেও আরেকটা বৈপরীত ধরনের আমরা লক্ষণ দেখতে পাই। তারপরে আমরা যদি দেখি যে পেশেন্ট কোন ধরনের, পেশেন্ট থাকে গরম কাতর, তারা গরম ঘরে বৃদ্ধি পায়, উত্তাপে বৃদ্ধি পায়, গুমুট আবহাওয়ায় বৃদ্ধি পায়। কিন্তু এইখানে একটা বিপরীত ধরনের একটা লক্ষণ দেখতে পাই। এই যে এত বেশি গরম কাতর, তারপরে দেখা যায় তারা কোন ধরনের বাতাসের ঝাপটা সহ্য করতে পারে না, বিশেষ করে ঠান্ডা বাতাসের ঝাপটা মোটেই সহ্য করতে পারে না। আর এই ধরনের রোগীদের যদি পরিশ্রম করতে যায় তাহলে তাদের একটা কষ্টদায়ক বুক ধরফরানি শুরু হয়ে যায়। রোগী শুকনো থাকে এবং প্রায় দেখবেন এই ধরনের রোগী প্রায় গলা ব্যথা হয়, টনসিল গুলা ফুলে থাকে। আর ব্রোমিয়া রোগীরা ডিপ্রেস থাকে, বিষণ্ণ থাকে, উদাসীনতা তাদের মধ্যে দেখা যায়, সে কোনো ধরনের কাজই করতে চায় না, কোনো কিছুর প্রতি, কোনো কাজের প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকে না, কাজ থেকে সে পালায়। আর ব্রোমিয়াম রোগীরা যদিও দেখেন তাদের এখানে আরেকটা বৈপরীত্য আমরা দেখতে পাই সিমটমে, যদিও তাদের এই যে হিমোরেজের কারণে তাদের শরীরে রক্ত কম থাকে, রক্ত স্বল্পতায় তার ভোগে এবং সেই কারণে তারা ফ্যাকাশে থাকে, কিন্তু যদি শরীরটা কোনো ক্রমে মানে গরম হয়ে ওঠে বা গরম যখন খুব বেশি গরম লাগে, গরম আবহাওয়ার মধ্যে তাদের মধ্যে আমরা ফ্লাশ দেখতে পাই, চোখ মুখ রক্তিম হয়ে ওঠে, এই লক্ষণটা আমরা দেখতে পাই। তো এই ধরনের রোগীদের প্রায় যে হিমোরেজ হয় সেটা তো আগেও বলেছি, কফি গ্রাউন্ড বমি হয়, অনেক সময় দেখা যায় তাদের যে স্টোমাকে বা ডিডামের যে আলসারটা থাকে সেটা স্লাগি, সেটা শুকাইতে চায় না, লং স্ট্যান্ডে অনেকদিন ধরে আলসার ভুগতেছে এবং বারে বারে তারা এই ধরনের কালো রঙের পায়খানা হয় তাদের, এই ধরনের হিস্ট্রি আমরা পাবো। তো ব্রোমিয়া রোগের মুখের যে টেস্ট, যেটা সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় মুখটা একদম লবণ দিয়ে ভরে রাখছে, মানে লবণাক্ত টেস্ট থাকে মুখের মধ্যে। এই ছিল আমাদের আজকের ব্রোমিয়াম পড়া, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আজকের ক্লাস এখানে শেষ করি, কারো কোনো কিছু বলার থাকে বলতে পারেন। ব্রোমিয়াম চাই কি স্যার? দুর্বোধ্য স্যার। হ্যাঁ, ও তো চাই কি স্যার? গরম কত ঠান্ডা ভালো লাগে না, আবার টক ভালো লাগে, টক গরম কাতে ঠান্ডা বাতাস সহ্য হয় না। এটা হলো ওরকম যে যাহা চাই তাহা শুরু করে চাই, যাহা পাই তাহা চাই না। যা মনে চায় তাই খেলে বৃদ্ধি হয়, এক কথা শেষ। যা মনে চায় তাই খেলে বৃদ্ধি হয়। আপনি পান খাওয়া ছেড়ে দিন, দরকার নাই। এই যে মাঝে মধ্যে স্যার শুধু একটা পান খাইছিলাম মাঝে মধ্যে, ইনশাআল্লাহ আপনার কথা রাখবো, ইনশাআল্লাহ। আসসালামুল হক ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার, একটু কাশি হয়েছে। ব্রোমিয়া ওষুধ ব্যবহার করছেন আপনি? ওই যেটা বললেন না, ওই গ্ল্যান্ড গুলো ফুলে যায়, সেক্ষেত্রে ব্যবহার করেছি একটু। পরিপাকতন্ত্রের কোনো গোলযোগে ব্যবহার করছেন? না স্যার। আচ্ছা, ঠিক আছে।
তো স্যার 8টা বেজে গেছে। হ্যাঁ বলেন। স্যার এই যে ইসোফেগের যে সিমটমটা স্যার এটা কি স্যার এই যে বেশি বেশি কারণে হয় স্যার, যে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে এটা হতে পারে স্যার? কোনটা? যেটা যে হাই, ওই যে বললেন না স্যার যে গ্যাসটা ইসোফেগাস যে রিফ্লেক্স রিফ্লেক্স ডিজিজ যেটা স্যার, এটা কি স্যার ওই যে বেশি বেশি খাওয়ার কারণে কি হাইটাস হার্নি এটা যে হওয়ার কারণে স্যার, এই কারণে কি হয়? মানে সরি স্যার, ইসোফেজিয়াল হার্নিয়া যেটা বলে আর কি, বেশি বেশি ওই খাইলে হাইটাস যে হার্নিয়া। মানে esophageal তো ওপেন থাকে, হ্যাঁ মানে ওপেন থাকে, মানে বেশি খাওয়ার কারণে মানে ওই রিফ্লেক্সটা হয়। ইসোফেজিয়াল বেশি খাওয়ার কারণে যে শুধু রিফ্লেক্স হয় ডিজিজ এরকম যেটা, হওয়ার কথা না। আচ্ছা, এই যে যেটা বলছিলাম যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, GERD, জি স্যার, এটা সম্পর্কে একটু অতিরিক্ত বলে দিই। খায় দেখেন আমি একটু বলি, এই যেটা বলে এই যে রিফ্লাক্স গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ GERD, অনেক অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশনে দেখবেন এই জিনিসটা লেখা থাকে। অনেক গ্যাস্ট্রিকের রোগীদের এই সমস্যাটা হয়। তো কি হয় তাদের, যে when stomach acid frequently flows back into the tube connecting your mouth and stomach, মানে এক কথায় ইসোফেগাসে যখনই স্টোমাকের অ্যাসিড প্রবেশ করে উল্টা দিকে ব্যাক করে, দিস ব্যাক ওয়াশ, যে পিছনের দিকে অ্যাসিড রিফ্লাক্স যেটা হয়, সেটা কি হয়, ওই ইরিটেট দ্য লাইনিং অফ ইউর ইসোফেগাস, ইসোফেগাসের ভিতরের যে লেয়ারটা সেখানে সেটাকে সেখানে উত্তেজনা তৈরি করে। Many people experience acid reflux from time to time. প্রায় রোগীরাই মাঝে মাঝে এই ধরনের অ্যাসিড রিফ্লাক্সের সম্মুখীন হয়, অনেক মানুষই। The GERD is mild acid reflux that occurs at least twice a week, or moderate to severe acid reflux that occurs at least once a week. তো এই সাধারণ হালকা ভাবে এরকম অ্যাসিড রিফ্লাক্স মানুষের সপ্তাহে 1 থেকে বা 2 বার হতে পারে, কিন্তু এই মারাত্মক মডারেট থেকে মারাত্মক ভাবে এরকম অ্যাসিড রিফ্লাক্স সপ্তাহে 1 বার ঘটতে পারে। তো যারা এই GERD তে ভুগছেন, most people can manage the discomfort of GERD with lifestyle changes. লাইফস্টাইল একটু চেঞ্জ করলে তাদের GERD এইটা ডিসকমফোর্ট থেকে বাঁচতে পারে। আর কিছু ওদের অ্যালোপ্যাথিক বই থেকে বলতেছে ওভার দ্য কাউন্টার মেডিসিন, ওভার দ্য OTC ড্রাগ যেটা বলে, যেগুলো প্রেসক্রিপশন ছাড়া কেনা যায়, ওভার দ্য কাউন্টার মেডিসিন বলে সেগুলোকে। তো এরকম কিছু ওষুধ খেয়ে ওইটাকে ম্যানেজ করা যায়, তাই বলতেছে ওরা, ওই যে গ্যাস্ট্রিকের ওষুধ আর কি। যাই হোক, এর সিমটম গুলা কি থাকে, যে কমন সাইন এন্ড সিমটম অফ GERD, সেটার মধ্যে দেখা যায় যে বুকের মধ্যে তাদের জ্বলে, হার্ট বার্ন হয়। অনেকে আছে না খাওয়ার পরে বুক জ্বলে, এই বার্নিং সেন্সেশন ইন ইউর চেস্ট, ইউজুয়ালি আফটার ইটিং, খাওয়ার পরে এটা হয়, এবং রাতের বেলা এটা বাড়তে পারে। বুকে ব্যথা হয়, চেস্ট পেইন হয়, অনেকের ডিফিকাল্টি সোয়ালিং, একটু গিলতে কষ্ট হয়, আর রিজার্জিটেশন অফ ফুড অর সাওয়ার লিকুইড, যে খাবারটা খেয়েছিল সেটা উল্টা দিকে চলে আসে, রিজার্জিটেশন অফ ফুড তো সাওয়ার লিকুইড, সেন্সেশন অফ এ লাম্প ইন দ্য থ্রোট, গলার মধ্যে মনে হয় যেন একটা পিণ্ড, একটা খাবারে আটকে আছে এরকম লাগে। আর যদি রাতের বেলা এরকম অ্যাসিড রিফ্লাক্স হয়, তাহলে সেখানে কাশি হইতে পারে, ক্রনিক কফ। হ্যাঁ, ক্রনিক কফ যেটা বলছে স্টোমাক কফ, এটা হলো ওই যে GERD এর কারণে তাদের রাতের বেলা যদি এটা বেশি হয়, তখন কাশি শুরু হয়ে যায়, ল্যারিংসে প্রদাহ হয়, আর অনেকের অ্যাজমাটিক মানে অ্যাজমা যাদের আছে তাদের দেখা যায় যে অ্যাজমার সমস্যা আরো বেড়ে যায়, অথবা নতুন করে অ্যাজমার মতো ভাবও হতে পারে, এবং ডিসরাপ্টেড স্লিপ, ঘুমের ব্যাঘাত ঘটে। তাহলে GERD তে যারা ভুগতেছে, এমনিতে খাওয়ার পরেই তাদের বুক জ্বালা পোড়া করে, অনেকে রাতে হতে পারে, বুকে ব্যথা হইতে পারে, ঢুকতে কষ্ট হয়, খাবার যা খায় সেটা উপর দিকে চলে আসে, টক টক গলা দিয়ে টক উঠে, গলার মধ্যে কি যেন একটা আটকে আছে এরকম লাগতে পারে। যদি রাতের বেলায় বেশি হয় এই অ্যাসিড রিফ্লাক্স, তাহলে কাশি হবে তাদের, ক্রনিক কফ, এবং লেরিংস এর প্রদাহ হইতে পারে, অ্যাজমা ভাব হইতে পারে, ঘুমের ব্যাঘাত হইতে পারে।
তো কি কারণে হয়, বেশি খাওয়ার থেকে হয় কিনা জানি না, তবে দেখেন কাদের বেশি হয় জিআরডি। When you swallow a circular band of a muscle around the bottom of the esophagus, lower esophagus sphincter relaxes to allow the food and liquid to flow into the stomach, then the sphincter closes again. If the sphincter relaxes abnormally or weakens, stomach acid can flow back up into your esophagus. আমরা জানি যে পাকস্থলীর উপরে একটা স্ফিংক্টার থাকে, একটা প্রবেশ পথ থাকে, ওইখানে একটা মানে এই একটা দরজার মতো থাকে। মনে করেন যে আমরা খাবারটা যখন খাই, খাদ্যালয়তে নামে যখন স্টোমাকের কাছাকাছি আসে তখন ওই দরজাটা খুলে যায়, হ্যাঁ, আর খুলে গেলে খাবারটা ঢুকে যায়, ওটা আবার বন্ধ হয়ে যায়। এরকম স্প্রিংটার আমাদের প্রস্রাবের নালীতেও আসে, যখন প্রস্রাব করতে যায় তখন স্প্রিংটারটা রিল্যাক্স হয়, প্রস্রাব বেরিয়ে আসে, আবার প্রস্রাব শেষ হয়ে গেলে স্প্রিংটারটা তখন ক্লোজ হয়ে যায়। তো কোনো কারণে যদি এই স্প্রিংটারটা এই অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে, হ্যাঁ, রিল্যাক্স হয়ে পড়ে, তখন দেখা যায় যে ওই যে পরে যে ক্লোজ হয়ে থাকার কথা, স্টোমাকে তো খাবারটা ঢুকে স্টোমাক কি করে, সংকোচন প্রসারণ হয়, হ্যাঁ, তো ওই চাপের কারণে দেখা যায় ওই স্প্রিংটার যদি দুর্বল হয়ে যায় তখন উপর দিকে ব্যাক ফ্লো হবে খাবারটা। এই যে ব্যাক ওয়াশ হয় তখন স্টোমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, অ্যাসিডটা যখন ওই এই ব্যাক ফ্লাশ হয়ে যখন ব্যাক ওয়াশ হয়ে উপর দিকে চলে যায় তখন কি হয়, ইসোফেগাসের এই অ্যাসিড লেগে সেখানে ইরিটেশন তৈরি করে এবং তখনই ওইখানে প্রদাহ হইতে পারে। তো যাই হোক, এইভাবে শুরু হয় ইয়াটা। তো কাদের বেশি হয়, যারা মোটা মানুষ, অবেসিটি, হ্যাঁ, মোটা মানুষ যাদের bulging of the top of the stomach up into the diaphragm, ওই যে যাদের হাইটাস হার্নিয়া আছে না, হাইটাস হার্নিয়া যাদের আছে তাদের এই জিআরডি বেশি হয়। তারপর প্রেগন্যান্সিতে এটা বেশি হতে পারে। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে যাদের, বিশেষ এক ধরনের রোগ যাদের প্রাইস জয়েন্টের সমস্যা থাকে এবং একই সাথে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার অনেক জটিল একটা সমস্যা। এটা এই জয়েন্টে তো আক্রান্ত হয় কিন্তু এটা পুরো সিস্টেমটা আক্রান্ত থাকে, এই সমস্যাটা অনেক জায়গায় থাকে। তো কানেকটিভ টিস্যু যেমন স্ক্লেরোডার্মার ক্ষেত্রে যাদের আছে তাদের এই সমস্যা হতে পারে। আর অনেকের আছে ডিলেট স্টোমাক এমটি, যাদের খাওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তো স্টোমাকে খাবারটা হয় থাকে তারপর ওটা নিচের দিকে নেমে যায়। অনেকের আছে স্টোমাকে খাবারটা অনেকক্ষণ ধরে থাকে, স্টোমাক খালি হতে সময় লাগে যাদের, তাদের ওই যে ব্যাক ফ্লোটা বেশি হয়। তো কি কি করলে তাদের এই জিআরডির ঝুঁকি বেড়ে যায়, যেরকম স্মোকিং, যারা 1 নম্বরে আছে এটা, যারা সিগারেট খায় তাদের এই জিনিসটা বেশি হয়। ইটিং লার্জ মিলস, যারা অতিরিক্ত পরিমাণে খায়, যারা এবার বলতেছে বেশি খাইলে হয় কিনা, যারা ইটিং লার্জ মিল আর ইটিং লেট এট নাইট, যারা প্রচুর খায় এবং রাতের বেলা যারা দেরি করে খায় তাদের মধ্যে এই জিনিসটা বেশি হইতে পারে। ইটিং মানে রাতে দেরি করে খাইয়ে অনেকে শুয়ে পড়ে, এটা কিন্তু ঠিক না। রাতের খাবারটা সবসময় একটু আর্লি খাওয়া উচিত। আগে ভাগে যদি খায় তাহলে বেশ কিছুক্ষণ ধরেন 8টার দিকে খেয়ে ফেললো, এরপরে সে শুইতে শুইতে হয়তো 10টা 11টায় গেল, এর মধ্যে কিন্তু খাবারটা অনেকটা হজম হয়ে যায়। খাইয়েই যদি শুয়ে পড়ে তাহলে তখন এই যে এই ধরনের সমস্যা বেশি হইতে পারে। আর আমরা জানি ঘুমের মধ্যে মানুষের কি হয়, রিপেয়ার হইতে থাকে, যত গভীর ঘুম হয় তত মানুষের গ্রোথ হরমোন বেশি বের হয়, বডির যে টিস্যু গুলা তখন ড্যামেজ থাকে বা আক্রান্ত থাকে বা যেগুলা সারাদিন ইয়ার কারণে ইনজুরড হয়ে থাকে সেগুলো আস্তে আস্তে রিপেয়ার হইতে থাকে। তো দেখা যায় খাইয়ে আপনি ঘুমাই বলেন, তাহলে তাদের তো ওই হজম ক্রিয়াটা তখনও করতে হয়, তখন দেখা যায় রিপেয়ারিং জিনিসটা ভালো মতো হয় না। এই জন্য অবশ্যই সবসময় চাবেন রাতের খাওয়াটা একটু আর্লি খেয়ে শেষ করতে, যাতে কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পান, তারপরে ঘুমাইতে যাবেন। এই জন্য লেটে কখনো খাবেন না। তো ইটিং সার্টেন ফুড, বিশেষ কিছু খাবার যেগুলা ট্রিগার করে এই রোগ, মানে এই রোগের উৎপত্তি করে, বিশেষ করে কোনগুলা, যদি যারা খুব বেশি ফ্যাটি খাবার খায় তাদের সমস্যা করে, অথবা যারা খুবই ফ্রাইড ফুড খায়, ভাজা ভাজা জিনিস খায়, তেলে ভাজা খাবার খায়, তাদের এই সমস্যাটা বেশি হয়। ড্রিঙ্কিং সার্টেন বেভারেজ, বিভিন্ন ধরনের বেভারেজ, অ্যালকোহল, কফি, এগুলা খেলেও তাদের এই জিনিসটা বেশি হতে পারে। আর টেকিং সার্টেন মেডিকেশন, বিশেষ কিছু ওষুধ খেলেও এরকম হতে পারে। যারা অ্যাসপিরিন খায় তাদেরও এই জিআরডি হতে পারে। তাহলে স্মোকিং,
তারপরে অতিরিক্ত খাওয়া, বেশি দেরিতে রাতে খাওয়া, বা যারা বেশি ফ্যাটি ফুড খায় বা একদম ভাজা জিনিস যারা বেশি খায়, যারা অনেক বেশি বেভারেজ খায়, অ্যালকোহল, কফি, বিভিন্ন ড্রিঙ্কস এগুলা খায়, কোল্ড ড্রিঙ্কস সব। তারপরে হয়েছে বিশেষ কিছু মেডিসিন আছে যেমন অ্যাসপিরিন, এগুলো খাইলেও মানুষের এই জিআরডি হতে পারে। এটার কিছু কিছু কমপ্লিকেশন কিন্তু হতে পারে। একটা হলো ইসোফেগাল স্ট্রিকচার হতে পারে, খাদ্য নালীটা চিকন হয়ে যেতে পারে। এই যে বারবার ওখানে এসিড যাওয়ার পরে ওখানে ইরিটেশন হয়, ওখানে প্রদাহ হয়, ওটা যে লাইনিং আছে সেটা ড্যামেজ হয়, যার কারণে তাদের ওইখানে বারবার ড্যামেজ হওয়ার কারণে এক দান পুড়ে গেল বা এক জায়গায় ক্ষতর মতো হলে আবার সেটা ঠিক হলে তখন স্কার টিস্যু ফর্ম করে যায়। বারবার স্কার টিস্যু ফর্ম করলে ওই জায়গাটা ন্যারো হয়ে যাবে, তখন দেখা যায় খাবার খেতে যাবেন, খাবারটা সহজে পাস হতে যাবে না। তারপরে ইসোফেগাসের কিন্তু ইসোফেজিয়াল আলসার হতে পারে, ইসোফেগাসের ক্ষত তৈরি করতে পারে এই জিআরডি থেকে। তারপর আরেকটা বলে প্রি ক্যান্সারাস চেঞ্জ ইন দ্য ইসোফেগাস, ইসোফেগাসে এমন ধরনের পরিবর্তন হয় যেখান থেকে পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। প্রি ক্যান্সারাস চেঞ্জ হতে পারে, এটা কারণ বারবার ড্যামেজ হয়। অ্যাসিড মোকাবেলা করার জন্য স্টোমাকের মধ্যে আমাদের মিউকাসাল লেয়ার থাকে একটা, কিন্তু এটা মনে হয় এই খাদ্য নালীতে থাকে না। এই স্টোমাক যেটা প্রতিরোধ করতে পারে অ্যাসিড, সেই অ্যাসিডটা খাদ্য নালীতে প্রতিরোধ করার মতো কিছু থাকে না। সেই জন্য স্টোমাকের অ্যাসিড যদি খাদ্য নালীতে ঢুকে যায়, ইসোফেগাসে ঢুকে যায়, সেখানে যেহেতু ড্যামেজ তৈরি করে তার লাইনিং এ, তো ড্যামেজের কারণে ওখানে ক্ষত তৈরি হবে এবং ওইটা টিস্যু গুলোর পরিবর্তন হবে এবং আস্তে আস্তে সেটা ক্যান্সারের দিকে চলে যেতে পারে, যাদের ইসোফেজিয়াল খাদ্য নালীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় দিতে পারে এই জিআরডির ক্ষেত্রে। সেই জন্য এই এই যে সমস্ত রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো থেকে দূরে থাকবে। তো আজকের মতো পড়া শেষ করে দেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তিনটা সাবজেক্ট ক্লাস নিলাম স্যার। জি, তিনটে সাবজেক্ট ক্লাস নিলাম, ফিলোসফি, ম্যাথমেটিক্স, প্র্যাকটিস মেডিসিন। আচ্ছা, ফিলোসফিটা খুব সুন্দর করে ডিসক্রাইব বলতে পারি নাই, নেক্সট টাইম ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে করতে হবে। ব্রোমিয়ামটা খুব সুন্দর হয়েছে স্যার, এক্সেলেন্ট। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ রাহমাতুল্লাহ। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থাকবেন। ব্রোমিয়াম ব্যবহারের কারো এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করতে পারেন, আমরা আমাদের জন্য উপকার হবে। মাহমুদ ভাই, এখন বলেন আপনি কি শিখলেন? আমি এই মেডিসিনটা আসলে কখনো ব্যবহার করি না, স্যার যা বললো না, ঘুমাই ঘুমাই মোটামুটি শুনছি আর কি, আর কিছুটা হালকা পাতলা লিখছিলাম। এই টুকটাক স্যাররা বললো যে স্যার বেশিরভাগই বসে স্যার ইউজ করেন ওই গ্ল্যান্ডের ফোলা, ব্যথা, সোয়েলিং, গ্ল্যান্ডের সমস্যার জন্য উনি এটা ব্যবহার করে থাকেন। আসাউল স্যারও উনিও এটা ব্যবহার করেন বলছিলেন যে এই সকল রোগীরা টক পছন্দ করে, তবে সমস্যা হয়, তামাক অসহ্য হয়, গরম খাদ্যের প্রতি সমস্যা, আকাঙ্ক্ষা থাকে, ঠান্ডা খাবার অসহ্য, পরিশ্রম করলে তাদের বুক ধড়ফড় বেড়ে যায়, তারা অলস প্রকৃতির, কাজ করতে অপছন্দ, কাজে অনিয়ে থাকে, গরম অসহ্য, হেমোরেজিক টেন্ডেন্সি থাকে, এদের বমিগুলো কফি গ্রাউন্ডের হয়। আর যে একটা নতুন কথা শিখলাম স্যার থেকে, সবই শিখছি ভালো ভালো কথা, যে জিআরডি রোগ কেন কেন হয়, এই ফ্যাটি যে খাবার গুলো আছে, ফ্রাইড খাবারের কারণে, অ্যালকোহলের কারণে, কফি খাবার কারণে, অ্যাসপিরিন যারা বেশি খায়, রাতে খেয়ে তারা ঘুমিয়ে পড়ে, এদের এই সকল রোগ হওয়ার টেন্ডেন্সি থাকে। গুড বয়, গুড বয়। এখন থেকে অক্সিজেন নিয়ে আসলে তখন খুঁজে খুঁজে বের করবেন। এতদিন তো শুধু যারা লিমফেটিক গ্ল্যান্ডের দিয়েছেন, এখন যারা আবার স্টোমাকের পেশাবেন তখন ব্রোমিয়াম খেয়াল করবেন।
অনেকে অনেকে বুঝছেন ওই উঠতি বয়সে বাচ্চাদের ছেলে মেয়েদের যদি ব্রণ হয় মুখে অনেকে ব্যবহার করেন, কাইন্ডলি কেউ যদি জানা থাকে সিম্পল করে বলবেন। জর্দা স্যারের কাছে একটা কোশ্চেন আছে আমার, স্যার কি আছেন? জি ম্যাডাম বলেন। আচ্ছা, এই যে পান নিয়ে কথা হলো, যেহেতু পান খাওয়া কি হালাল না হারাম? পান, জর্দা, চুন এগুলা বলেন তো। এটা তো ফতোয়ার ব্যাপার। না আপনারা শোনেন নাই, মানে আপনারা ওয়াজ নসিহত পানের কোনো সমস্যা নাই, পানের কোনো সমস্যা নাই। পান যদি ওই যে এখন কত লোক পেস্টিসাইড ইনসেক্টিসাইড ইউজ করে, মানে পান অনেকে খায়, পানের সমস্যা। আর যেটা হলো এমনি যদি পড়ার বাড়ি জিজ্ঞেস করেন, পান জর্দা যারা খায়, যেমন গ্রামের মানুষ পান খায়, জর্দা খায়, বডি গরম হয়ে যায় আর বছর বছর ফুলাবান হয়, ওইটা হলো আসল কথা, বুঝছেন? পানে জর্দা খাওয়া এটা কিন্তু সত্যি কথা। আগের দিনে গ্রামে দেশে দেখতাম পান ভইরা বুড়া বুড়ি খাইতো আর বছর বছর ফুলা হইতো। কারণ কি, জর্দা পান খাইলে বডি গরম হয়ে যায়। স্যার আপনি ঘুরে ফিরে দুলালের বাপে গেছেন। না না, এটা হলো কি রুগীদেরকে না করলে, আমি বলি পান খাওয়া তো গুনাহ, বুঝছেন? আমি হালাল হারাম কিছু বলি না, গুনাহ। তখন রুগীদেরকে বললে কই হুজুরেরা একটু খায়, সব হুজুরে পান খায়। এখন আমি পান খাওয়া গুনাহ কে কইছে আপনারে? আন্তাজি কথা বল। জর্দা দিয়ে নেশা করে খেলে পান, জর্দা ছাড়া কি পান খায়? জর্দার কথা বলেছে, পানের কথা। পান যদি কাঁচা খান সমস্যা নাই, জর্দার কথা বলেছে। অনেকে বলে স্কলারে বলে যে মাকরু। আই কোশ্চেন পানের কথা বলি। না না, যেখানে আপনার পেঁয়াজ রসুনের কথা বলা হয়েছে যে তোমরাই করো না, তারপরে তো এখানে পানটা তো বলি, কিন্তু না জানিয়েই বলি যেটা গুনাহ, বুঝছেন? কারণ নেশা করে কিছু খাওয়াই তো বলছে গুনাহ, যদিও জর্দা দিয়ে পান খাওয়া কেউ বলেছে হারাম, মানে ইখতিলাফ আছে তো, কেউ বলেছে মাকরুহ, কেউ মাকরুহ তাহরিমি। তবে এটা খাওয়া যাবে কেউই বলেনি। জর্দা দিয়ে পান খাওয়া ফ্রিকুয়েন্টলি যে খাওয়া যাবে এটা কেউ বলেনি। সুতরাং এটা অ্যাভয়েড করাটাই বেটার। শরীরের জন্য যেটা ক্ষতিকর, শরীরের জন্য যেটা ক্ষতিকর, ওটা তো কখনোই ইসলাম সাপোর্ট করে না, তাই না? ফান্ডামেন্টাল এটা, ফান্ডামেন্টাল ল, বেসিক কথা হচ্ছে এটা। রানী ম্যাডামের কাছে তো জানতে চাচ্ছিলাম, রানী ম্যাডামের কাছে আমি একজনকে লাইকোপোডিয়াম 200 দিলাম সূক্ষ্ম মাত্রায়, অতি সূক্ষ্ম মাত্রায়। সূক্ষ্ম মাত্রা কি কাপিং করে? কাপিং করে দেন বা এক সিপি ঝাঁকি দিয়ে খেতে বললাম, দিলাম। আসলে সে লাইকোপোডিয়ামের পেশেন্ট না, লাইকোপোডিয়াম তার মনে হয় নেক্সট মেডিসিন বা আদার মেডিসিন। এই ক্ষেত্রে রোগীর কি ক্ষতি হলো? আমি আগে কমেন্টস করে দিই, তারপর আপনার সুবিধা হবে। আমি মনে করি রোগীর কোনো ক্ষতি হয়নি। এবার আপনি কমেন্টস করেন। আচ্ছা, এখানে আগে আমরা যখন অর্গানন পড়ি নাই আর কি ওভাবে সূক্ষ্মভাবে, তখন বলা হয়েছে যদি হোমিওপ্যাথি ওষুধে শুনতাম আর কি, মানে পরস্পর থেকে সিমটম না মিললে হোমিওপ্যাথি ওষুধের এইরকম মোটামুটি মিডল ডোজ হাই ডোজে কোনো শরীরে কোনো ক্ষতি করে না, কিন্তু অর্গানন এটা বলে না। পলিক্রেস মেডিসিনের কিছু না কিছু সিমটম থাকেই। যদি আপনার মধ্যে ওই রোগীর মধ্যে আপনি এটা করেন, যেন অ্যাপ্লাই করেন, তখন দেখা যাবে কিছু সিমটম পেলিয়েটিভ হবে, মানে পেলিয়েশন হবে, সাপ্রেসড হবে, হ্যাঁ। এবং এটাতে তারা আপনার পরবর্তী মেডিসিন গুলার সিমটম পাওয়া কঠিন হয়ে যায়, ধোঁয়াশার মধ্যে থাকে। যদি আপনি অর্গাননের ভিত্তিতে বলেন আমাকে, আমি একটু খুশি। এবার একটা উদাহরণ দেই ম্যাডাম, আপনি বলছেন ইউ আর রাইট। জি, আপনি যে কলেজে পড়ছেন ঢাকা ভার্সিটির আন্ডারে, ওই কলেজে একটা সাংস্কৃতিক সংগঠন আছে। জি, ওই সাংস্কৃতিক সংগঠনের সাথে আপনারা 10 জন সদস্য যুক্ত হলেন। ওই 10 জন সদস্যের ভিতরে 9 জন থেকে বেরিয়ে এসে আবার স্বাভাবিকভাবে ফিরে আসলো। একজন ব্যক্তি সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হওয়ার কারণে ক্যানাবিস ধরে গেল, ঠিক আছে?
সাংস্কৃতিক সংগঠনের জন্য দায়ী নাকি ব্যক্তি দায়ী? এটি শোনেন, হাইপোথিসিস এবং ফিলোসফি তো বিভিন্ন ভাবেই মানুষের যুক্তি তর্ক দেওয়া যায়, কিন্তু না, আমি এইটার সাথে লাইকোপোডিয়াম 200 এর মিল আছে, আমি বলে দিচ্ছি। এর সাথে লাইকোপোডিয়াম 200 এর মিল আছে। বলেন। তাহলে ওই 9 জন কিন্তু আবার স্বাভাবিক হয়ে গেল এবং সে তার ইয়ে করলো, ক্যানাবিস ইন্ডিকা ধরলো না সে, ঠিক আছে। আর একজন সে বললো আমি সাংস্কৃতিক সংগঠন গিয়েছিলাম বলেই ক্যানাবিস ইন্ডিকা ধরলাম, ওই ওই আমার শেষ করছে। শোনেন, আমি বলি আপনাকে, সরি আমি ইন্টারফেয়ার করি, ওই 9 জন থেকে এরই সাপ্রেসটা হইছে, তার ভাইটাল ফোর্সের উপরই একটা হয়েছে, একজনের উপরই হয়েছে, আধার জনের ভাইটাল ফোর্স অন্যরকম ছিল, তো বাকি 9 জনের। তাহলে লাইকোপোডিয়াম 200 সবার জন্য ক্ষতিকর নাও হতে পারে, হবে না, আমি মনে করি হবে না। না, আপনি মনে করবেন করলে তো হবে না, আমাদের মনে করতে হবে অর্গানাইজের দিক থেকে, কারণ আপনার এখানে তো আমরা ভাইটাল ফোর্সের উপরে কাজটা করতেছি, তাই না? তার ভাইটাল ফোর্সটা এরকম ভাবে তাকে সিস্টেম করছে। এটা বুঝতে গেলে চেয়ারম্যান এই যে মায়াজম, হ্যাঁ, আরেকজনের বলতে শোনেন, আপনাদেরকে আরেকটা গোপন ইনফরমেশন দিই। হ্যাঁ, আমি গত মঙ্গলবারে মহসিন স্যারের চেম্বারে ছিলাম। হ্যাঁ, তো মহসিন স্যার একজন ফ্রিল্যান্সার আছে না, ওই রুগীটাকে দেখছিল আর কি, সেই লেখাটাকে আর কি। তো রুগীটা যার কমপ্লেন গুলাতে দেখলাম যে নার্স ভূমিকা, তারপর অন্যান্য সিমটম গুলো আসে, কিন্তু মহসিন স্যার দিল লাইসিন, বুঝছেন? তো মহসিনকে বললাম যে লাইসিন তো কেমনে আসলো, লাইসিন তো এইভাবে আসার কথা না। হ্যাঁ, পরে সে বিতুল গাছের কম্পাসে গিয়ে আমাকে দেখাইলো রুগীটার, আমি ফলো আপটা নিবো ইনশাল্লাহ এবং গ্রুপে বলবো যে কি। তো দেখলাম যে সে ওখানে বিতুল গাছ তাকে লাইসিনটা দেওয়ার জন্য ই করছে। তাহলে আমরা কেমনে ডাক্তারি করবো কোন তো দেখি, এত জীবনও মাথায়। না, অসুবিধা নেই ম্যাডাম, ওই মহসিন স্যার লাইসেন্স দিলে সারবে আর আপনি নাক্স দিলে সারবে, গ্যারান্টি। আচ্ছা, মানে জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগলো, বুঝছেন? বললো লাইসিন অথবা হাইড্রোফোবিন নামবে, অথচ সে রাত জেগে, তার কিন্তু মূল ইয়েটা ছিল সে রাত জেগেই তার অসুস্থতার কষ্ট ছিল, বুঝছেন? প্রকুলাসের মতো বা নাক্সের মতো, তো সিমটম গুলো সব নাক্সেরই ছিল। দেখি 2-3 সপ্তাহ পরে স্যারকে বলবো। না, এখানে লাইসিনের ইয়ে ছিল কি, মানে কম্পাসে কি বলতেছে লাইসিনের জন্য স্ট্রং এভিডেন্সটা বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না। সে তো আবার জিজ্ঞাসা করছিল ইয়া পোকামাকড়ে করছে কিনা, এটাই আমি জিজ্ঞাসা করবো। একটা হিস্ট্রি তো ছিলই, হিস্ট্রিটা আমি বুঝছি। না 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 না, বারবার জিজ্ঞাসা করতেছিল, কিন্তু এরকম কোনো হিস্ট্রিও ছিল না, সেটাই জিজ্ঞাসা করবো ফলো আপের পরে যে স্যার এটা কি হইলো ঘটনাটা। আমার মাথা ঘাল এটা ঘুরপাক খাইতেছে কয়েকদিন যাওয়া। ওটা ম্যাডাম অনেক সময় হয়, এমন দেখা যায় রেপার্টাইজেশন করার পরে ওই ভিতর সিস্টেমে যদি ওখানে ক্লিক করা হয়, ওটার সাহায্য নিতে গেলে দেখা যায় এমন একটা মেডিসিন আছে যেটা নাকি সিরিয়াল একেবারে 5 পর্যন্ত, 5-এর মধ্যে কোনো সিরিয়ালেই নাই, এত পিছনের একটা মেডিসিন, অল্প লক্ষণ, এমন ভিতর কাছে এক্সপার্টস অনেক সময় না, অধিকাংশ সময় এমন হয়। আর লক্ষণগুলো ওইভাবে ওখানে শো করে না, এখন আমরা কি করবো বলেন? দিতে হয় লাইসেন্স সার্চ করে ব্যাপারটা দিতে হয়। Okay. Thank you very much. রাব্বানি স্যার, আমার কাছে মেডিসিন ছিল, বললেন পাঠাই দেবো। জি স্যার, লিখেছিস?
আচ্ছা লেখেছে তোমার বয়স আছে মাত্র। আচ্ছা 9 আর 10 হবে। আচ্ছা আজকে গিয়ে আপনি নতুন করে করবেন। শীতের সময় ঘরের যে কোনো একটা কোনায় জানলা দরজা জানলা সব বন্ধ রাখে, দরজার কোনো এক রুমের জানলা বা দরজা যদি একটু ফাঁক থাকে সে সেটা অন্য রুম থেকেও বলতে পারে। এটা কি হিপারসেলফের লক্ষণ? এতটা সেনসিটিভ সে? জি স্যার, এতই সেনসিটিভ, এটাই তো বইয়ের ভাগ করে। জি 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 আচ্ছা থ্যাংক ইউ। আমার একটু ছোট ছোট ওই যে তুলা দিয়ে বা কাঠ দিয়ে ঘরে যদি কোথাও ছিদ্র থাকে জানালায় বা সেটা বন্ধ করে, এই আর কি। মানে ওইটা সহ্য করতে মনে করেন শীতের দিনে বসে আছে, এক সাইড কোন সাইড থেকে বাতাস আসলো সে বলে ঠান্ডা, এরকম সেনসিটিভ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। চাচাতো ভাইয়ের মেয়ে, ওর পায়ে মানে কি বলবো ওই হিপের নিচে ফোড়া হয়েছে। ফোড়া হওয়ার পরে কি ওষুধ খাইছে জানি না, ও বলছে সাইলেশিয়া। খাওয়ার পরে জায়গাটা শক্ত হয়ে গেছে, আর ফাটেও নাই, বেরো হয় নাই, মিলেও যায় নাই। এখন অন্য জায়গা থেকে আবার পরে বেরোইছে। তো আমার চাচি পরে ফোন করছে যে তুই কোথায়, তুই একটু আয়, এইরকম তো ঔষধ দিলাম, দেওয়ার পরে তুই এই অবস্থা, ফোড়া যায়ও না, ছুঁইতেও দেয় না, ধরতেও দেয় না। আমি বলছি জায়গাটা কি গরম? গরম না ঠান্ডা বুঝবো কেন, তো ধরতেই দেয় না। তো আমি কি করবো, তো পরে অফিস থেকে 02 হিপারসাল 02 বানাই আমি নিয়ে গেছি বোতলে করে, নিয়ে গিয়ে দিলাম। আমাদের বাবা একটু দেখতে দাও, ধরতেই দেবে না কোনো রকম। তারপরে দিলাম হিপারসালফি 2, বললাম যে আজকে 2 বার খাওয়াও আর কালকে 1 বার করে খাওয়াও। পরের দিন বলতেছে যে ওর জায়গাটা একটু মনে হচ্ছে মুখ হইতেছে। ঠিক আছে হোক। তারপরের দিন বলে যে ফাইটে গেছে। তারপরে কালকে ওষুধ লাগবে না, ওইটাই খাও, ওইটা শেষ করে জানাইও। 5 দিন পর বললো সব শুকিয়ে গেছে, কিচ্ছু নাই, আর ঔষধও লাগে নাই। এটা কোথায়? দেখেন, জেনারেল হিস্ট্রি পার্সোনাল অ্যাবসেসেস অফ রিকারেন্ট অ্যাবসেসে হিপারসাল 3rd গ্রেড আছে, পাইরোজিনাম আছে, সিফিলিনাম আছে। দেখা যাচ্ছে রুব্রিকটা। কালকে তো স্যার এটা ফারুকুল্লাহি স্যার খুব হাইলাইট করে বলেছেন যে অ্যাবসেস রিকারেন্ট যখন হয় এটা সিফিলিনামের একটা গ্রেট ইন্ডিকেশন। কালকে এই রুব্রিকটা দেখাইছি, কিন্তু আমরা তো জানতাম যে সালফার আর্নিকা যে ঘন ঘন রিকার, এইটাই হচ্ছে মূলত আমাদের রেপার্টরির একটা মডেল, রেপার্টরি মডেল, এটাই হোমিওপ্যাথি। ফার্স্ট গ্রেড ম্যাডাম এখানে। জি স্যার, না আমি তো বলতেছি না, আমি বলতেছি স্যার যে বিবো মনে হয় উনি যেটা বল কি ওরার যেটা বলল আর কি। জি জি জি। ওকে, আজকে রাতে কার ক্লাস? আশরাফুল স্যারের ক্লাস, দেখি আশরাফুল স্যার আলাপ করে দেখি। আচ্ছা ঠিক আছে। আশরাফুল স্যার যদি থাকে